আমাদের হচ্ছে ওয়ার্ড প্রবলেম সেকশনটা জিআর এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জিআর 3 হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেকশন হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রির পরবর্তীতে আমরা বলতে পারি হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, যেহেতু ফিক্সড কোশ্চেন থাকে ওইখান থেকে 3টা। তারপর হচ্ছে প্রতি সেকশনে 3টা থাকে। তারপরে হচ্ছে ওয়ার্ড প্রবলেম। এবং ওয়ার্ড প্রবলেম হচ্ছে এখন যে টেস্টগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো অনেকটা লেংদি হয়, এবং ওই কোশ্চেনগুলা এই ওয়ার্ড প্রবলেম সেকশনে বেশি থাকে। আপনার মনে হবে যে ওয়ার্ড প্রবলেম কোশ্চেন হয়তো 4টা বা 5টা কোশ্চেন চলে আসছে, কারণ এখানে হয়তো আপনার মানে যেহেতু কোশ্চেনগুলো মিক্স আপ করা থাকে, পার্সেন্ট, তারপর হচ্ছে রেশিও, রেটস এন্ড ওয়ার্ক, তারপর হচ্ছে অ্যারিথমেটিক, এই সবকিছু হচ্ছে মিক্স আপ করলে মনে হবে কোশ্চেনটা লাস্ট পর্যন্ত যে ওয়ার্ড প্রবলেমে দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই সেকশনটাতে আমাদের ভালো করার জন্য ওই ছোট ছোট টার্ম গুলাকে ক্লিয়ার করতে হবে। আমি টোটাল সেকশনটাকে কিছু কোশ্চেনে ভাগ করছি, কিছু টাইপের কোশ্চেনে ভাগ করছি। যেমন হচ্ছে ফার্স্ট বলতে পারি এইজ প্রবলেম, দেন হচ্ছে মোশনের ভিতর হচ্ছে যে ওই স্পিড, এই রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল, স্পিড, টাইম, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওই বিষয়গুলা। আর হচ্ছে ওয়ার্ক এন্ড রেট, দেখা যায় যে এ একটা কাজ এতদিনে করে, বি একটা কাজ এতদিনে করে, একসাথে করলে কতদিন টাইম লাগতো। আচ্ছা, এটা মোটামুটি রেটস এন্ড ওয়ার্কে কিছুটা পড়ে, তারপর ওয়ার্ড প্রবলেম থাকে এটা। তারপর হচ্ছে গ্রোথ এন্ড ডিকে, আমরা হচ্ছে এটা বলতে পারি ইনক্রিজ এন্ড ডিক্রিজ, যে আমি এত টাকা দিয়ে কোনো একটা প্রোডাক্ট সেল কিনা হয়েছিল, দেন হচ্ছে 20% ইনক্রিজ করে সেল করা হচ্ছে, তার মাঝে আবার হচ্ছে মানে রিটেল প্রাইস 20% ইনক্রিজ হচ্ছে, তার মাঝে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ওই রিলেটেড কোশ্চেন গুলো এখানে পাওয়া যায়। দেন হচ্ছে মিক্সচার, মিক্সচার হচ্ছে আমাদের এখানে ছিল কিছু যে ওয়াটার এন্ড মিল্ক এত এত হচ্ছে এত পার্সেন্ট ছিল, দেন মিক্স করলে তাদের মিক্সচারের পার্সেন্ট এত হচ্ছে। মিক্সচার একটা স্পেসিফিক টাইপের কোশ্চেন, মোটামুটি অনেক কোশ্চেন এখান থেকে থাকে। তারপর হচ্ছে রাইটিং ইকুয়েশন বলতে বোঝাচ্ছে যে মানে কোন একটা ফর্মুলা বিল্ড আপ করতে হয়, ফর্মুলা বিল্ড আপ করে এখান থেকে সলিউশন করতে হয়। ওকে, দেন হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট তো আমরা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এই সেকশনটা আমাদের এখানেই পড়তেছে ওয়ার্ড প্রবলেমে। দেন ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামের কোশ্চেন গুলো 2টা ফর্মুলা ছিল, এ অর বি এন্ড এ এন্ড বি বলা হয়। আর হচ্ছে ডাবল ম্যাট্রিক্স, এটা একটা স্ট্র্যাটেজি বলা যায় জাস্ট, যে 2টা স্পেসিফিক ক্যাটাগরি থাকে, ওই টাইপের কোশ্চেন গুলোকে ডাবল ম্যাট্রিক্স আমরা সলভ করতে পারি। টেকনিকটা খুবই ইফেক্টিভ। হয়তো এমন হবে যে ডাবল ম্যাট্রিক্স ছাড়াও আপনি কোশ্চেনটা সলভ করতে পারবেন, বাট ডাবল ম্যাট্রিক্সটা কিছু কোশ্চেনের জন্য ডাবল ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, বা এটা হলে কোশ্চেনটা অনেক ইজি হয়ে যায়। আর কিছু সিকোয়েন্সের কোশ্চেন আমাদের ওই 5LB তে যেমন ছিল যে ফাংশন ফর্মুলা সিকোয়েন্স, ওইখানে ছিল, বাট সিকোয়েন্সের কিছু কোশ্চেন আমাদের ওয়ার্ড প্রবলেমও থাকে। মেইনলি ওয়ার্ড প্রবলেমের কোশ্চেন গুলোকে এইভাবে একটু বড় সেকশনে ভাগ করা যায়। আরো কিছু র্যান্ডম কোশ্চেন আছে, ওগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আচ্ছা, আমি এই সেকশন গুলোর জন্য কিছু কিছু স্ট্র্যাটেজি বলে দিব, বা সাথে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করে দেখাবো কোন কোশ্চেন গুলো কিভাবে সলভ করা যায়, বা কোন কোশ্চেন কোন সেকশনের জন্য কোন স্ট্র্যাটেজিটা ভালো হয় একটু। ওকে, ফার্স্ট যদি আমরা এইচ প্রবলেমটা স্টার্ট করি, এইচ প্রবলেম থেকে কোশ্চেন থাকে, এন্ড হচ্ছে এটা খুবই কমন একটা সেকশন, খুবই কমন একটা সেকশন। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে আমার এই প্রবলেমে আমি প্রথম কথা হচ্ছে নামটা টোটালটা পড়বো না। ঠিক আছে, হয়তো আমার নামটা টোটালটা প্রোনাউন্স করার কোনো দরকার নেই। দেন আপনার ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবলটা নেবেন, তার নামের যে প্রথম অক্ষর আছে ফার্স্ট লেটারটা, এটাই আপনি ভ্যারিয়েবল হিসেবে নেবেন। আচ্ছা, দেন আপনি ট্রাই করবেন একটা ইকুয়েশন বানানোর জন্য, বা মাঝে মাঝে ইকুয়েশন ছাড়াও হয়ে যায়। ওকে, আমরা একটা কোশ্চেন যদি প্র্যাকটিস করি, এটা আমাদের মাগুসের একটা কোশ্চেন। ওকে, মোটামুটি এটা মিডিয়াম সেকশনের কোশ্চেন ছিল। অ্যাভারেজ পিপলের পেস হচ্ছে 2.2 মিনিট 2 সেকেন্ড। টুডে বিল ইজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পি। আচ্ছা, আর হচ্ছে আপনি যে এজটা ধরবেন বা যে ভেরিয়েবলটা ধরবেন, সব সময় এটা হবে কারেন্ট এজ। কারেন্ট এজটাকেই আপনি হচ্ছে ভেরিয়েবল হিসেবে ধরবেন। ওকে, তাহলে বি ইজ 13 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পি। তাহলে বি এর এজ হচ্ছে, আমি ধরলাম বি এর এজ হচ্ছে বি,
ইজ, ইজ মানে হচ্ছে ইকুয়াল, ইজ 13 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পি। বি হচ্ছে পি এর এজ, ধরলাম পি, পি এর 13 টাইমস। আচ্ছা, আরেকটা বিষয়, এই জায়গাটা নিয়ে আমি কিছু স্টুডেন্টদেরকে স্ট্রাগল করতে দেখছি। আচ্ছা, এই অ্যাজ ওল্ড অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ, ওকে, এইটা হচ্ছে আপনার লাস্টের যে অ্যাজ থাকে, তাহলে কোশ্চেনটা হয় অ্যাজ মাচ অ্যাজ অর 3 টাইমস অ্যাজ মেনি অ্যাজ, এই টাইপের কোশ্চেনটা থাকে। তাহলে লাস্টের যে অ্যাজ থাকে, এই অ্যাজ এর পরে যেটা হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর তুলনায় লাস্টের অ্যাজ এর পরেরটা এর তুলনায় হচ্ছে আগের যে ভ্যারিয়েবলটা হবে। এখানে দেখি, বি ইজ 13 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পি। পি এর তুলনায়, পি হচ্ছে স্ট্যান্ডার্ড, পি এর তুলনায় বি হচ্ছে 13 টাইমস। ওকে, তাহলে পি এর তুলনায় বি হচ্ছে 13 টাইমস। ওকে, তাহলে পি যেহেতু বেশি, পি এর সমান করতে হলে পি কে, সরি, বি যেহেতু বেশি, বি এর সমান করতে হলে পি কে 13 দিয়ে গুণ করতে হবে। ওকে, আচ্ছা, এটি বলা ছিল বি হচ্ছে পি এর 13 টাইমস ইন 9 ইয়ার্স, 9 বছর পরে। তাহলে আমি ধরছি বি এর কারেন্ট এজ হচ্ছে বি, পি এর কারেন্ট এজ হচ্ছে পি, এই দুটো আমার ভ্যারিয়েবল ছিল। এখন 9 বছর পরে বি এর এইজও 9 বছর বাড়বে, পি এর এইজও 9 বছর বাড়বে। ওকে, তাহলে ইন 9 ইয়ার্স বি উইল বি 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পি। তাহলে 9 বছর পরে বি এর এজ হবে বি প্লাস 9, পি এর এজ হবে পি প্লাস 9। ওকে, দেন 9 years বি উইল বি 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ পি। বি হবে পি এর 4 গুণ। তাহলে 9 বছর পরে পি এর এজ হচ্ছে এত, তাহলে বি হবে পি এর এজ এর 4 গুণ, 4 টাইমস। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি ভ্যালু বের করতে পারবো। আমাদের কাছে চাওয়া হয়েছে হাউ ওল্ড পি ইন 2 ইয়ার্স। আচ্ছা, তাহলে পি এর ভ্যালুটা বের করতে হবে, দেন 2 বছর পরে পি এর এজ কত হয়। তাহলে পি এর ভ্যালু বের করতে হলে আমি বি এর ভ্যালুটা এখানে বসাই। তাহলে বি কত ছিল 13 পি, তাহলে বি এর জায়গায় লিখতে পারি 13 পি। দেন হচ্ছে আমার 13 পি প্লাস 9 ইকুয়াল টু 4 পি প্লাস 4 9 36। তাহলে 4 পি পাশে চলে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, থাকতেছে আমার 9 পি ইকুয়াল টু 9 ডান পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, 36 থেকে 9 চলে গেল হচ্ছে 25, সরি 36 থেকে 9 চলে গেল হচ্ছে 27, দেন পি ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে পি এর কারেন্ট এজ ছিল, আমি পি ধরছিলাম কারেন্ট এজ, তাহলে পি এর কারেন্ট এজ হচ্ছে 3। এখন বলা হয়েছে হাউ ওল্ড উইল বি পি ইন 2 ইয়ার্স ফ্রম টুডে, 2 বছর পরে কত হবে। তাহলে এখন 3 হলে 2 বছর পরে হবে 5। ওকে, আচ্ছা, আর লাস্ট বিষয় হচ্ছে ভুল করার যে যেটা একটা ট্র্যাপে পড়ে যাই, আমি এখানে যে ভ্যারিয়েবলটা পাইছি, আমরা ইউজ টু হচ্ছে লাস্টে যে ভ্যালুটা পাই এটা অ্যান্সার হয়। আমরা ছোটবেলা থেকে যে কোশ্চেন গুলা ফেস করি, লাস্টে এক্স ইকুয়াল টু যত হয় এটাই অ্যান্সার হয়ে যায়। দেন আমরা করি কি, লাস্টে যেটা পাইছি এটাই অ্যান্সার দিয়ে দিই। বাট এটা একটা ট্র্যাপ ছিল। এখানে আপনার প্রতিটা কোশ্চেন আপনি যখন অ্যান্সার করবেন, অ্যান্সারটা সিলেক্ট করার আগে আরেকবার একটু পড়ে নেবেন আপনাকে ঠিক কি বলা হয়েছিল। ওকে, এটা শুধু এই কোশ্চেনের জন্য না, প্রতিটা কোশ্চেনের জন্য ট্রাই করবেন যে ক্যালকুলেশন করার পরে ঠিক যখন আপনি হচ্ছে অ্যান্সারটা সিলেক্ট করবেন, তখন একবার চেক করে নেবেন কি বলা হয়েছিল। ওকে, আচ্ছা, দেন আরেকটা কোশ্চেন যদি দেখি, 7 years ago S was 3 times as old as D. ওকে, আমি ধরবো একজন হচ্ছে এস আর একজন হচ্ছে ডি। কারেন্ট এজ, আমি কারেন্ট এজ ধরবো। 7 years ago, 7 বছর আগে এস এর এজ ছিল 7 বছর কম, আবার ডি এর এজও ছিল 7 বছর কম। ওকে, ডি ছিল ডি মাইনাস 7। এস ওয়াজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ ডি, তাহলে এস ছিল ডি এর 3 গুণ।
তাহলে এস ছিল ডি এর এইজের 3 টাইমস। ইন 4 years এস উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ ডি। আমরা বলছিলাম লাস্টের অ্যাজ এর পরে যেটা থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর আগেরটা হচ্ছে ওই টুয়াইস বলুক আপনার হাফ বলুক যাই হোক না কেন। তাহলে ইন 4 years 4 বছর পরে এস উইল বি, ওকে 4 বছর পরে মানে হচ্ছে আমি ধরছিলাম কারেন্ট এজ, এখন থেকে 4 বছর পরে, তাহলে 4 বছর পরে এস এর এজ হবে এস প্লাস 4 টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ ডি। ডি এর, তাহলে ডি এর এজ 4 বছর পরে হবে ডি প্লাস 4, তাহলে এস হবে ডি এর এজ এর টুয়াইস দ্বিগুণ, তাহলে ডি এর এজ এর টুয়াইস। হোয়াট ইজ ডিজ প্রেজেন্ট এজ, তাহলে এখান থেকে আমি ডি এর ভ্যালুটা বের করব, কারণ আমি প্রেজেন্ট এজ কে ডি ধরছিলাম। তাহলে এটাকে বলতে পারি তাহলে এখান থেকে লিখতে পারতাম যে এস ইকুয়াল টু 3d মাইনাস 21 আর মাইনাস, আচ্ছা তাহলে 3d মাইনাস 21 ছিল আর মাইনাস 7 ডান পাশে চলে গেলে প্লাস 7 হয়ে যাচ্ছে, 27 থেকে প্লাস 7 চলে গেলে 14। তাহলে এস এর ভ্যালু যদি 3d মাইনাস 14 হয়, এটা আমি এই ইকুয়েশনে বসাইতে পারি। এস এর জায়গায় লিখতে পারি 3d মাইনাস 14 মাইনাস 14 প্লাস 4, তাহলে মাইনাস 10, ওকে ইকুয়াল টু হচ্ছে আমার 2d প্লাস 8, 2d প্লাস 8 ইকুয়াল টু 3d মাইনাস 10। তাহলে 2d এই পাশে চলে আসলে মাইনাস হয়ে জাস্ট d থাকতেছে, তাহলে প্লাস 10 ডান পাশে চলে গেলে, সরি মাইনাস 10 ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে 10 আর 8 18, তাহলে d এর এজ ছিল 18। হোয়াট ইজ দিস প্রেজেন্ট এজ, আমি d এর ভ্যালু ধরছিলাম, প্রেজেন্ট এজ কি d ধরছিলাম, এটা হচ্ছে 18, 18 হচ্ছে আমার অ্যান্সার। ওকে আচ্ছা এক্সপ্লেন করতে মনে হচ্ছে টাইম বেশি লাগতেছে, বাট যখন একা একা করবেন এত টাইম লাগবে না। ওকে এটা হচ্ছে এইজ প্রবলেমের মতোই একটা কোশ্চেন, আমাদের এইজ প্রবলেমের যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের একটা কোশ্চেন, এটা 5LB এর একটা কোশ্চেন। ইফ অ্যান হ্যাড 12 গ্র্যান্ডচিলড্রেন and 3 times as many granddaughters as grandson, তাহলে তার ছিল গ্র্যান্ডসন আর গ্র্যান্ডডটার। ওকে এবং বলা ছিল ইফ অ্যান হ্যাড 12 গ্র্যান্ডচিলড্রেন, তাহলে টোটাল গ্র্যান্ডচিলড্রেন ছিল 12, এর মাঝে 3 টাইমস অ্যাজ মেনি গ্র্যান্ডডটার্স অ্যাজ গ্র্যান্ডসন, তাহলে গ্র্যান্ডসন যদি আমার এস হয়, গ্র্যান্ডডটার হবে তার 3 টাইমস, 3 টাইমস। আচ্ছা আমরা ট্রাই করব ভ্যারিয়েবলের সংখ্যা যত কম রাখা যায়, যদি আমার একটা ভ্যারিয়েবল সলভ করতে পারি তাহলে দুইটা ভ্যারিয়েবল আনার কোনো দরকার নেই, ভ্যারিয়েবলের সংখ্যা যত বেশি ঝামেলা তত বেশি। আচ্ছা তাহলে গ্র্যান্ডসন যদি আমার এস হয়, তাহলে গ্র্যান্ডডটার হচ্ছে তার 3 টাইমস, তাহলে এটা হচ্ছে 3s, তাহলে গ্র্যান্ডসন আর গ্র্যান্ডডটার এই দুইটা মিলে হচ্ছে আমার 12, দেন 4s ইকুয়াল টু 12, s ইকুয়াল টু হচ্ছে 4s ইকুয়াল টু 12 হলে s ইকুয়াল টু হচ্ছে জাস্ট 3। ওকে হাউ মেনি গ্র্যান্ডডটার্স, তাহলে এস ছিল আমার গ্র্যান্ডসন, সন হচ্ছে 3 জন, তাহলে ডটার হচ্ছে তার 3 টাইমস, 3 3 9 9। ওকে দেন আমরা হচ্ছে নেক্সট ক্যাটাগরি ছিল আমাদের মোশনে যাব। মোশন হচ্ছে আমরা বললাম যে ওই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, আর স্পিড ওয়ার্ক, সরি স্পিড রিলেটেড যে কোশ্চেন গুলো ছিল যদি দেখি। আচ্ছা এইটা খুবই কমন একটা কোশ্চেন, জিআর এর জন্য খুবই কমন একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টই ভুল করেন, এবং যারা হচ্ছে আপনার স্কোরটা একটু কম থাকে অ্যারাউন্ড 150 মতো প্রিপারেশন থাকে বা ওই লেভেলের স্কোর থাকে, তারা হচ্ছে কনফিডেন্টলি কোশ্চেনটা ভুল করে আসে। কেমন কোশ্চেনটা, এ ড্রোভ ফ্রম টি টু ভি at an average speed of 40 miles per hour. He then drove the same route back to V
to T at an from V to T at an average speed of 60 miles per hour. আচ্ছা, এই টাইপের কোশ্চেনে, এই মোশন রিলেটেড কোশ্চেনে আমি সবাইকে বলবো ট্রাই করবেন এইটার জন্য একটা ছোট একটা ফিগার ড্র করার জন্য। জাস্ট একটা লাইন ড্র করবেন, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা, তাহলে একটার নাম হচ্ছে টি, একটার নাম হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এইখান থেকে এনডি যাচ্ছিল টি থেকে ভি পর্যন্ত যাচ্ছিল, যাওয়ার সময় তার এভারেজ স্পিড ছিল 40 মাইল পার আওয়ার, এন্ড ব্যাক করতে সময় তার স্পিড ছিল 60 মাইল পার আওয়ার। ওকে, দেন কোশ্চেনে বলা হয়েছে দ্য এভারেজ স্পিড অফ অ্যান্ডিস এন্টায়ার ট্রিপ ইন মাইলস পার আওয়ার, অর্থাৎ এভারেজ স্পিড কত হবে। এভারেজ স্পিড কত হবে, আমাদের মানে আমরা যারা ভুল করি তারা ভাববে যে 40 স্পিডে সে ফার্স্ট অংশ গেছিল, দেন 60 স্পিডে ব্যাক করছিল। দ্যাট মিনস 40 আর 60 যে এভারেজ স্পিড হবে এটা হচ্ছে জাস্ট 50। তাহলে কোয়ান্টিটি বি ধরতেছে 50 এবং কোয়ান্টিটি এ তে থাকবে একদম তাদের অ্যারিথমেটিক যে অ্যাভারেজ হবে, ঠিক অ্যারিথমেটিক অ্যাভারেজটাকেই আপনার একটা কোয়ান্টিটিতে দেওয়া হবে, হয়তো কোয়ান্টিটি এ অথবা কোয়ান্টিটি বি, যে কোনো জায়গায় অ্যারিথমেটিক অ্যাভারেজটা দেওয়া থাকবে, এইটাকে কম্পেয়ার করতে বলবে তার অ্যাভারেজ স্পিডের সাথে, দেন কনফিডেন্টলি অ্যান্সার সি দাগাবে। কিন্তু এটা সব সময় ভুল হবে, এটা সব সময় ভুল হবে। কখনোই সে যে স্পিডে গেছিল এবং যে স্পিডে ব্যাক করছিল এই দুইটার অ্যাভারেজ স্পিড তাদের অ্যারিথমেটিক অ্যাভারেজের সমান হবে না, কখনোই সমান হবে না, হওয়া পসিবল না। আচ্ছা, যদি না সে একই স্পিডে যায়, যে স্পিডে গেছিল ওই স্পিডে যদি ব্যাক করে, তাহলে শুধুমাত্র অ্যাভারেজ স্পিড ওই দুইটা নাম্বারের অ্যারিথমেটিক অ্যাভারেজের সমান হবে, যেটা হচ্ছে তাদের সেম নাম্বার। যে সে 40 স্পিডে গেছিল, 40 স্পিডে ব্যাক করছিল, দেন অ্যাভারেজ স্পিড হবে 40। তার মানে সবই ছিল এখানে 40, বাট ওই টাইপের কোশ্চেন আসবে না। আচ্ছা, তাহলে এটা আমি কিভাবে সলভ করবো, এটার একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি একটা ডিস্টেন্স ধরে নেবেন, এমন একটা ডিস্টেন্স ধরবেন যে ডিস্টেন্সটা হচ্ছে এই দুইটা স্পিড দিয়ে ভাগ যাবে। আমি ধরতে পারি 40 আর 60 দুইটা দিয়ে ভাগ যায় 120। ওকে, তাহলে টি থেকে ভি এর ডিস্টেন্স হচ্ছে 120। তাহলে 120 এখানে ছিল মাইল, 120 মাইল সে যদি 40 মাইল পার আওয়ার স্পিডে যায়, তার যাওয়ার সময় লাগছিল 3 আওয়ার্স, এবং ব্যাক করতে সময় 60 মাইল পার আওয়ার স্পিডে ব্যাক করলে তার টাইম লাগবে 2 আওয়ার্স। ওকে, তাহলে সে টোটাল 120 মাইল সে ফার্স্টে ট্রাভেল করছিল আবার ব্যাক করছিল, দ্যাট মিনস 120 টোটাল 240 মাইল সে ট্রাভেল করছে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 240, দেন ডিভাইড বাই টোটাল টাইম 3 আওয়ার্স আর 2 আওয়ার্স, 5 আওয়ার্স। ওকে, তাহলে 240/5। কেন? কারণ হচ্ছে ফর্মুলা ছিল অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। কখনোই তাদের ফার্স্টের স্পিড আর পরের স্পিড এই দুইটা স্পিডের অ্যাভারেজ স্পিড হবে না। অ্যাভারেজ স্পিড হবে তার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে 240 কে 5 দিয়ে ভাগ করলে প্রথম হচ্ছে 4 5 20, তাহলে তারপর 4 40 48। ওকে, তাহলে 48 হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। কোয়ান্টিটি বি হচ্ছে আমার 48, কোয়ান্টিটি এ ছিল 50, কোয়ান্টিটি এ বড় হচ্ছে। আমরা যদি এইটুকু বিষয় প্রিপারেশন টাইমে কনফিডেন্টলি বুঝে থাকি, আমি ডিরেক্টলি অ্যান্সার করতে পারবো উইদিন 5 সেকেন্ড। কোশ্চেনটা পড়বেন, হ্যাঁ ঠিক আছে, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে সে একটা স্পিডে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আসছিল, দেন আবার আগের পয়েন্টে ব্যাক করছিল, তাহলে তার অ্যাভারেজ স্পিড হবে, অ্যাভারেজ স্পিড
সব সময় অ্যারিথমেটিক অ্যাভারেজ থেকে কম হবে। আর অ্যাভারেজ স্পিড সব সময় অ্যারিথমেটিক অ্যাভারেজ থেকে কম হবে। কেন? এটা যদি একটু বুঝি। আচ্ছা, এটা একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং। কেন সব সময় কম হবে? কারণ হয়েছে, এটা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারি। যেমন সে তার একটা স্পিড ছিল 40, একটা স্পিড ছিল 60। আচ্ছা, দেন আমরা দেখলাম যে 40 স্পিডে সে 3 আওয়ার্স টাইম গেছিল, 60 স্পিডে 2 আওয়ার্স টাইম গেছিল। দ্যাট মিনস 40 ওয়েট হচ্ছে 3, 60 ওয়েট হচ্ছে 2। ওকে, তাহলে তার অ্যারিথমেটিক অ্যাভারেজ হচ্ছে 40 আর 50, সরি 40 আর 60 অ্যারিথমেটিক অ্যাভারেজ আমার জাস্ট মিড পয়েন্ট 50। এখন তাদের অ্যাভারেজ স্পিড এই অ্যারিথমেটিক অ্যাভারেজের সমান হইতো যদি তাদের ওয়েট সমান হইতো। দ্যাট মিনস সে 40 স্পিডে 3 আওয়ার্স যাচ্ছিল, আবার 60 স্পিডে 3 আওয়ার্স যদি সে ব্যাক করার সুযোগ পাইতো। বাট যেহেতু ওয়েট সমান না, তাদের অ্যাভারেজ হবে যার ওয়েট বেশি তার দিকে। তাহলে মিড পয়েন্টে না হয়ে যার ওয়েট বেশি অ্যাভারেজ তার দিকে হবে। দ্যাট মিনস 50-তে না হয়ে 40-র দিকে হবে। ওকে, তাহলে 50-র থেকে একটু কম হবে সব সময়। এই বেসিকটুকু যদি আমাদের প্রিপারেশন টাইমে আমরা এটাতে কনফিডেন্ট থাকি, সেম কোশ্চেন আসলে ডিরেক্টলি আমি অ্যান্সার করে দিতে পারবো যে অ্যারিথমেটিক অ্যাভারেজ স্পিডের থেকে বেশি হবে। ওকে, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট। আপনি বাট আমরা কিন্তু কোনো কিছু এরকম ফর্মুলার মতো ইউজ করতেছি না। আমি টোটালটা প্রিপারেশন টাইমে বুঝে ফেলছি, তার জন্য আমার এই ক্যালকুলেশনটা পরীক্ষার হলে বসে করার দরকার নেই। ওকে, আমরা এমন কোনো শর্টকাট বলতেছি না যে এরকম জাস্ট দেখবেন আর অ্যান্সারটা করে দিবেন। ওকে, আর এটা যদি আমার ওই মুহূর্তে মনে না থাকে বা আমি কনফিউজড হয়ে যাই যে ঠিক কোনটা বড় ছিল, ওকে, আমার কাছে অপশন আছে। আমি একটা ডিস্টেন্স ধরে নিব, যে ডিস্টেন্সটা দুইটা দিয়েই ভাগ যায়। দেন ওইটুকু ডিস্টেন্স যাওয়ার জন্য কত টাইম লাগতেছে, ব্যাক করতে কত টাইম লাগতেছে, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিব, এভারেজ চলে আসবে। ওকে, আপনি যে প্রসিডিউরেই যান আদার্সের থেকে টাইম কম লাগবে আমার। Okay. এটা খুবই অ্যাডভান্স এন্ড হচ্ছে খুবই ইফেক্টিভ, অনেকটা টাইম সেভ করবে এখানে। বাট দেখেন কোশ্চেনটা কিন্তু আমার ভেরি হার্ডে ছিল। কোশ্চেনটা ভেরি হার্ডে থাকার কারণ কি? মাগুসের ভেরি হার্ড কোশ্চেন কিন্তু আসলে একটু হার্ড। আমাদের মোটামুটি ডিফিকাল্টি লেভেল 4 এর দিকে থাকে, মিনিমাম ডিফিকাল্টি লেভেল 4 এর দিকে থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা ভেরি হার্ডে থাকার কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এই 40 আর 60 এর এভারেজ 50 ধরে নেয়, তো এইখানে 50-50 সমান হয়ে যাচ্ছে। এই ট্র্যাপে বেশিরভাগ স্টুডেন্টই পড়ে যায়, এক্সাম প্রেশারেও পড়তে পারে। তার জন্য কোশ্চেনটা ভেরি হার্ডে আসছে, তা না হলে কোশ্চেনটা খুব ইজিলি সলভ করা যায়। ওকে, দেন আরেকটা কোশ্চেন যদি দেখি, এটাও মাকড়সা কোশ্চেন। এ প্রফেশনাল ড্রাইভার drove a long linear road at an average speed of 30 miles per hour. Immediately after completing this drive, the driver turned around, drove back to the same route at the average speed of 70 miles per hour. If the round trip took 2 hours, how many miles long is this route? তাহলে আমরা বললাম যে এই ড্রাইভ করতেছে বা এক প্লেস থেকে আরেক প্লেসে যাচ্ছে, তার জন্য আমি একটা ফিগারটা ড্র করব। ধরলাম এইটা ছিল দুইটা প্লেস। ওকে, a professional driver drove a long linear route at an average speed of 30 miles per hour. তাহলে সে যাওয়ার সময় তার স্পিড ছিল 30 মাইল পার আওয়ার। Then immediately after completing this drive, the driver turned around, drove back to the same route at an average speed of 70 মাইল পার আওয়ার। তাহলে ব্যাক করতেছিল, তার স্পিড ছিল 70 মাইল পার আওয়ার। If the round trip took 2 hours, তাহলে টোটাল ট্রিপ যদি আমার 2 hours টাইম নিয়ে থাকে, how many
miles long is this road? তাহলে টোটাল এই রোডের ডিস্টেন্স কত ছিল বা লেন্থ কত ছিল এটা বের করতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি, আমাদের দেয়া আছে টোটাল টাইম হচ্ছে টি আওয়ার্স, 2 আওয়ার্স। আমি ধরে নেই সে 30 মাইল পার আওয়ার স্পিডে টি আওয়ার্স টাইম গিয়েছিল, 30 মাইল পার আওয়ার স্পিডে টি আওয়ার্স টাইম সে গিয়েছিল। দেন ব্যাক করার জন্য সে টাইম পাইছিল ওই টোটাল টাইম যেহেতু 2 মাইনাস টি, টি আওয়ার্সে সে এই পর্যন্ত গেছিল, দেন ব্যাক করছিল 2 মাইনাস টি। ওকে, এখন আমরা একটা বিষয় জানি, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে রেট ইনটু টাইম, ওই ডিআরটি এভাবে মনে রাখা হয়, ডিস্টেন্স ইকুয়াল টু রেট ইনটু টাইম। আচ্ছা, রেটকে আপনি স্পিডও বলতে পারেন। ওকে, তার স্পিড হচ্ছে আমার, তাহলে দেখেন সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একবার গেছিল, দেন এই সময় তার ডিস্টেন্স আর ব্যাক করতে সময় ডিস্টেন্স সেম ছিল, সে একই পরিমাণ ডিস্টেন্স গেছিল, ওইটাই ব্যাক করছে। তাহলে আমি বলতে পারি যে যাওয়ার সময় তার ডিস্টেন্সকে লিখতে পারি, ডিস্টেন্স হচ্ছে রেট ইনটু টাইম। রেট হচ্ছে আমার এখানে স্পিড 30 মাইল পার আওয়ার, এটা সে গেছিল টি আওয়ার টাইমে, টি আওয়ার আমরা ধরে নিছি। দেন ব্যাক করতে সময় তার স্পিড ছিল 70 মাইল পার আওয়ার, তখন তার স্পিড ছিল 2 মাইনাস টি, সরি টাইম ছিল 2 মাইনাস টি ইন্টু 2 মাইনাস টি। দেন এটা হচ্ছে 140 মাইনাস 2 মাইনাস টি, 140 মাইনাস 70 টি, একটু ভুল করলাম কোথাও হয়তো। তাহলে এখানে হচ্ছে স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু 70 ইন্টু 2 মাইনাস টি। ঠিক আছে, 240 মাইনাস 70 টি, দেন 70 টি এই পাশে আসলে হচ্ছে আমার এই 100 টি, 100 70 প্লাস 30 হচ্ছে 100 টি ইকুয়াল টু 140। ওকে, তাহলে টি ছিল, টি ইকুয়াল টু হচ্ছে 140 ডিভাইড বাই 100। টি ছিল আমার আওয়ারে, টি ছিল আমার আওয়ারে। ওকে, তাহলে 14/10 বলতে পারি, 14/10 এতটুকু টাইম এসে 14/10 মানে হচ্ছে জাস্ট 1.4 আওয়ার টাইম এসে হচ্ছে যাচ্ছিল। ওকে, আর 1.4 আওয়ার টাইম তখন তার স্পিড ছিল 30 মাইল। তাহলে আমার তো ডিস্টেন্স দরকার, ডিস্টেন্স হচ্ছে আমার, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম হচ্ছে আমার, টি এর ভ্যালু হচ্ছে যখন 1.4, তাহলে এইটুকু তো ডিস্টেন্স ছিল, ডিস্টেন্স ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে টি এর ভ্যালুটা আমি এখানে বসাই দিই, টি হচ্ছে আমার 1.4 ইন্টু 30, তাহলে 1.4 ইন্টু 30 হচ্ছে আমার 3, তাহলে 0 আর পয়েন্ট চলে গেল, 3 ইন্টু 14 3 ইন্টু 14 হচ্ছে 42, তাহলে তার ডিস্টেন্স ছিল 42। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমার মাগুসে একটা হার্ড কোশ্চেন ছিল, এভারেজ স্পিড 2 মিনিট 43 সেকেন্ড। এক্সপ্লেন করতে যে হয়তো একটু বড় মনে হয়েছে, বাট নিজে যখন সলভ করবেন দেখেন আমাদের কি ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে একটা ডিস্টেন্স ধরে নিব, দেন যাওয়ার সময় একটা স্পিড ছিল, ব্যাক করতে আরেকটা স্পিড হচ্ছে, টোটাল টাইম দেয়া ছিল 2 আওয়ার্স, ধরে নিলাম সে টি আওয়ার্স এই পর্যন্ত যাচ্ছিল, দেন ব্যাক করতে ব্যাক করবে টাইম হচ্ছে 2 মাইনাস টি, যেহেতু 2 আওয়ার টোটাল টাইম। দেন হচ্ছে ডিস্টেন্স হবে স্পিড ইন্টু টাইম, আবার ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু ডিস্টেন্স। এখান থেকে টি এর একটা ভ্যালু পাবেন, দেন টি এর ভ্যালু পাইছি 1.4, এই ভ্যালুটা আমি এখানে বসাই অথবা এখানে বসাই, আমার টোটাল ডিস্টেন্সটা চলে আসবে। ওকে, দেন আচ্ছা, এইগুলাই হচ্ছে আমাদের মোটামুটি, আর যেটা কোশ্চেন ছিল দরকার নেই, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের ডিস্টেন্স বা মোশন রিলেটেড কোশ্চেন।
তারপর হচ্ছে ওয়ার্ক এন্ড রেট। এ ওয়ার্ক এন্ড রেট কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে এ একটা কাজ এতদিনে করবে, বি একটা কাজ এতদিনে করবে, এই টাইপের কোশ্চেন গুলো। ওকে, একটা কোশ্চেন দেখি। কোশ্চেনে বলা হয়েছে if M can shovel all the snow of a standard driveway in 12 minutes, তাহলে সে যদি একটা কাজ 12 মিনিটে করতে পারে, and he can shovel all the snow of a standard driveway in 36 মিনিট, তাহলে মানুষ হচ্ছে দুইজন, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ই। এম কাজ করতেছে 12 মিনিটে করতে পারে, আর ই কাজ করতে পারে 36 মিনিটে। Then working together, how many minutes would it take for them both to shovel all the snow of a standard driveway? That means এম হচ্ছে একটা কাজ 12 মিনিটে করতে পারে, ই হচ্ছে একটা কাজ 36 মিনিটে করতে পারে। দুইজনে যদি একসাথে কাজটা করে তাহলে তাদের কত টাইম লাগবে? ওকে, একদম স্ট্যান্ডার্ড প্রসিডিউর, স্ট্যান্ডার্ড স্টেপ ফলো করে যাবেন শুধু। তাহলে পরে আমরা বের করব রেট কত। রেট মিন্স 1 মিনিটে কতটুকু করতে পারে বা 1 আওয়ার এসে কতটুকু করতে পারে। এখানে যেহেতু মিনিট দেয়া ছিল, তাহলে আমরা বের করব তারা 1 মিনিটে কতটুকু করতে পারে। এম টোটাল কাজ করতো 12 মিনিটে, ই টোটাল কাজ করতো 36 মিনিটে। ওকে, তাহলে এম 1 মিনিটে করতে পারে টোটাল কাজের 1/12 অংশ, আর ই করতে পারে টোটাল কাজের 1/36 অংশ। ওকে, তারা দুইজন যখন একসাথে কাজ করে, জাস্ট এম 1 ঘন্টায় যতটুকু করে, ই 1 ঘন্টায় যতটুকু করে, দুইজন একসাথে কাজ করলে জাস্ট যোগ করে দিব। তাহলে হচ্ছে লসাগু হচ্ছে 36 হচ্ছে 3 + 1 হচ্ছে 4/36। 4/36 মানে হচ্ছে আমার 1/9। তাহলে দুইজন 1 ঘন্টায় কাজ করে টোটাল কাজের 1/9 অংশ। দেন টোটাল কাজটা করতে টাইম লাগবে, জাস্ট এটা রেসিপ্রোকাল। জাস্ট রেসিপ্রোকাল মানে হচ্ছে জাস্ট উল্টায় দিবেন, নিচের ভ্যালুটা আমার উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। নিচে 1 মানে তো হচ্ছে বাদ। তাহলে টোটাল কাজটা করতে 9 মিনিট টাইম লাগবে। খুবই ফাস্ট হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে লিখবো কে কতটুকু টাইমে কাজটা করতেছে, রেট বের করব 1 মিনিটে কতটুকু করে, দেন দুইজন একসাথে কাজটা করলে যোগ করে দিব। যোগফলটাকে যে ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশনটাকে জাস্ট রেসিপ্রোকাল করে দেবো। ওকে, তাহলে নিচের ভ্যালু উপরে চলে যাবে, উপর ভ্যালু নিচে চলে আসবে। তাহলে টোটাল কাজ করতে 4 মিনিট টাইম লাগতেছে। এটা একটা ইজি কোশ্চেন ছিল। দেন আমরা দেখি আরেকটা কোশ্চেন, এটা একটা হার্ড কোশ্চেন। বলা হয়েছিল ওয়ার্কিং অ্যালোন পাম্প এ ক্যান এমটি এ পুল ইন 3 আওয়ার্স। তাহলে একটা হচ্ছে পাম্প এ, সে কাজ করতে পারে 3 আওয়ার্সে। ওয়ার্কিং অ্যালোন পাম্প বি ক্যান এমটি দ্য সেম পুল ইন 2 আওয়ার্স। পাম্প বি একই কাজ করতে পারে 2 আওয়ার্সে। ওয়ার্কিং টুগেদার হাউ মেনি মিনিটস উইল ইট টেক পাম্প এ এন্ড পাম্প বি টু এমটি দ্য পুল? একদম সেম কোশ্চেন। আচ্ছা, তাহলে এ করতে পারে 3 আওয়ার্সে, বি করতে পারে 2 আওয়ার্সে। বের করবো রেট 1 ঘন্টায় কতটুকু করতে পারে। তাহলে 1 ঘন্টায় করতে পারে সে 1/3, সে 1 ঘন্টায় করতে পারে 1/2। আচ্ছা, জাস্ট রেসিপ্রোকাল। আচ্ছা, টোটাল কাজ 3 ঘন্টায় করে, 1 ঘন্টায় করে তার 3/1 অংশ। টোটাল কাজ 2 ঘন্টায় করে, 1 ঘন্টায় করে তার হাফ। ওকে, একসাথে করলে হচ্ছে তাহলে লসাগু হচ্ছে আমার 6, দেন 2 + 3, দ্যাট মিন্স 5/6। তাহলে 1 ঘন্টায় কাজ করতেছে 5/6। তাহলে টোটাল কাজ করতে টাইম লাগবে, এটাকে জাস্ট রেসিপ্রোকাল করে দিই। নিচের ভ্যালুটা আমার উপরে চলে যাচ্ছে। ওয়ার্কিং টুগেদার হাউ মেনি মিনিটস, কত মিনিট টাইম লাগবে, মিনিট বলা হয়েছে। দ্যাট মিন্স আওয়ারকে মিনিটে আনতে হলে আমি 60 দিয়ে গুণ করে দিব, ইন্টু 60 উপরে থাকতেছে। দেন 5 দিয়ে 60 কে হচ্ছে ভাগ করলাম 12, মানে 6 × 12 হচ্ছে 6×72, 72। এইটা মাগুসের হার্ড কোশ্চেন ছিল, বাট কোশ্চেনটা কিন্তু একদম ইজি ছিল। দেন
এটা হচ্ছে সেম টাইপের কোশ্চেন। দেন আমরা হচ্ছে যাইতে পারি গ্রোথ এন্ড ডিকে। ডিকে মানে হচ্ছে একবার হচ্ছে ভ্যালুটা ইনক্রিজ হবে, একবার ভ্যালুটা ডিক্রিজ হবে, এই টাইপের কিছু কোশ্চেন, খুবই কমন। আমরা বলতে পারি একটা কোশ্চেন ছিল, যেমন আমাদের মনে হয় 5 এর একটা কোশ্চেন। A retailer sold toys at a regular selling price 25% greater than the retailer's cost to buy the toy. আচ্ছা, তাহলে বলা হচ্ছে a retailer sold toys at a regular selling price of 25% greater than the retailer's cost to buy the toy. If the retailer reduces the regular selling price by 80%, what is then the loss on each toy sold at a percent of the retailer's cost? প্রথম কাজ হচ্ছে যে কোনো কোশ্চেনের জন্য আপনি যতক্ষণ না কোশ্চেনটা ধরতে পারেন কোশ্চেনে কি বলা হয়েছিল, আপনার এটুকু মানে কোশ্চেনটা পড়তেই হবে। আমাদের ছিল বলা হয়েছে a retailer sold toys at a regular selling price 25% greater than the retailer's cost to buy the toy. তাহলে সে যত টাকা দিয়ে কিনছিল তার কস্ট হচ্ছে, আমি ধরে নিলাম 100, দেন তার সেলিং প্রাইস হচ্ছে 25% বেশি, গ্রেটার দেন দ্য রিটেলার্স কস্ট। সে যত তার কস্ট যত ছিল তার থেকে 25% বেশি। ওকে, তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে 125, 25% বেশি। ইফ দ্য রিটেলার রিডিউসেস দ্য সেলিং প্রাইস 80%, তাহলে সে যদি সেলিং প্রাইসটাকে 80% রিডিউস করে, তাহলে 80% রিডিউস করতেছে, দ্যাট মিনস তার সেলিং প্রাইসটা 20% কিন্তু থাকতেছে। টোটাল যত প্রাইস তার মাঝে 80% সে কম রিডিউস করে ফেলছে, তাহলে প্রাইসটা থাকবে টোটালের 20%। 20% মানে হচ্ছে 5/1 তাহলে 125 5/1 হচ্ছে জাস্ট 25। ওকে, এই জায়গাটুকু মানে ক্লিয়ার থাকতে হবে, পার্সেন্টের চেঞ্জ গুলা ক্লিয়ার থাকতে হবে। তাহলে এখানে বলছিল তার সেলিং প্রাইস যত বা রিটেল প্রাইস যত, এর থেকে সে 80% রিডিউস করছে। দ্যাট মিনস 80% রিডিউস করলে এই সেলিং প্রাইসে 20% প্রাইস এখন থাকতেছে, বা 20% প্রাইসে সে সেল করতেছে। তাহলে 20% মানে হচ্ছে 5/1। 20% মানে হচ্ছে 20/100, দেন 20 দিয়ে 100 কে ভাগ করতেছে 1/5, 5/1। তাহলে 125 5/1 হচ্ছে 25। তাহলে সে সেল করতেছে 25 এ, দেন what is then the loss on each toy sold as a percent of the retailer's cost? তাহলে হোয়াট ইজ দ্য লস, তার কত লস হচ্ছে তার কস্টের তুলনায়। তাহলে কস্ট ছিল তার 100, 100 এর মাঝে সেল করতেছে সে 25 টাকায়, তাহলে তার লস হচ্ছে 75। 75 টাকা তার লস হয়েছে, তাহলে এটা কত পার্সেন্ট হবে? তার কস্ট ছিল 100, তার মাঝে 75 টাকা লস হচ্ছে, এটা পার্সেন্টে আসতেছে। তাহলে 100-র মাঝে 75, এটা দেখে আমি বলতে পারতেছি 75%। বা আপনার যদি ইচ্ছে থাকে আপনি পার্সেন্ট করার জন্য আমরা 100 দিয়ে গুণ করি, 100 100 কাটা 75%। ওকে, তাহলে তার 75% লস হচ্ছে। এই টাইপের কোশ্চেন গুলো আমাদের এই ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়ে থাকে। আরেকটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে আমাদের জিআরই কোয়ান্ট স্কুলের একটা কোশ্চেন। A retailer bought a machine at a wholesale price of $90. তাহলে রিটেলার একটা হোলসেল প্রাইস একটা মেশিন কিনছিল, হোলসেল প্রাইস ছিল $90। ওকে, and later on sold it after a 10% discount of the retail price. আচ্ছা, এই $90 ছিল হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস। ওকে, $90। এখন সে রিটেল প্রাইস থেকে 10% ডিসকাউন্ট দিবে। ওকে, আমি এখন রিটেল প্রাইস কত জানি না। If the retailer made a profit equivalent to
20% of the wholesale price. What is the retail price of the machine? তাহলে সে কিনছিল $90, দেন সে যে রিটেল প্রাইসটা সে বলতেছে, আমি যদি ধরি এটা রিটেল প্রাইস ছিল আর, যে রিটেল প্রাইসটা বলা ছিল তার থেকে সে 10% ডিসকাউন্ট দিছিল। ওকে, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসে সে সেল করতেছে, 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 0.90 ইন্টু আর। ওকে, এই প্রাইসে সেল করলে তারপর তার 20% প্রফিট হচ্ছে। এই প্রাইসে সেল করলেও তার 20% প্রফিট হচ্ছে। তাহলে আমি বলতে পারি তার হোলসেল প্রাইস ছিল $90, এই প্রাইস থেকে যদি তার 20% প্রফিট হয়, তাহলে 90 এর 20% হচ্ছে 90 এর 10% হচ্ছে 9, 20% হচ্ছে 18। তাহলে সে যে সেল করছিল ওইটা হচ্ছে 90 এর সাথে 90 ইন্টু 1.20। সে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা ছিল এইটা হচ্ছে আপনার তার হোলসেল প্রাইসের থেকে 20% বেশি। 90 ইন্টু 1.20 ইকুয়াল টু হচ্ছে আমার এটা হচ্ছে 9 12 108। 108 টাকায় সে সেল করছিল, 108 টাকায় সেল করছিল, বাট এই প্রাইসটা ছিল তার রিটেল প্রাইসের 90%। তাহলে রিটেল প্রাইসের 90% ইকুয়াল টু হচ্ছে 108 টাকা। তাহলে রিটেল প্রাইস কত ছিল? আর ইকুয়াল টু হবে এই 0.9 দিয়ে 108 কে ভাগ করে দিব, 0.9। ওকে, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 108 বাই 0.90, দেন এটা ভাগ করলে আমি পাচ্ছি 9 12 108। ওকে, তাহলে এটা হবে 120। ক্যালকুলেটর প্রেস করলে আপনি 120 পেয়ে যাবেন। তাহলে তার রিটেল প্রাইস ছিল 120 টাকা। হোয়াট ইজ দ্য রিটেল প্রাইস অফ দ্য মেশিন? তাহলে রিটেল প্রাইস ছিল 120। আরেকবার একটু বলি, কোশ্চেনটা ছিল সে $90 সে, এটা তার হোলসেল প্রাইস ছিল $90, দ্যাট মিনস সে $90 কিনছিল। ওকে, $90 কেনার পরে সে একটা রিটেল প্রাইস ফিক্স করলো, ওই রিটেল প্রাইসের উপর থেকে সে 10% ডিসকাউন্ট দিল। 10% ডিসকাউন্টে রিটেল প্রাইস হচ্ছে আমার 0.90 ইন্টু আর। সে 10% ডিসকাউন্টে যখন সেল করতেছে তখনও তার 20% লাভ হচ্ছে। $90 20% প্রফিট, দ্যাট মিনস 108 টাকা। $90 20% প্রফিট হচ্ছে, প্রফিট সহ প্রাইসটা হচ্ছে 108 টাকা। দ্যাট মিনস এই 108 টাকা হচ্ছে ওই 10% ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস। তাহলে রিটেল প্রাইসটা ছিল এই আর ইন্টু 0.90 ইকুয়াল টু 108 হচ্ছে, রিটেল প্রাইস ইকুয়াল টু 0.9 দিয়ে ভাগ করলে 120। এইটা মোটামুটি আমাদের হচ্ছে একটা ডিফিকাল্টি লেভেল 4 এর একটা কোশ্চেন হয়তো হতে পারে, বা 3 তো থাকতে পারে, বাট কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আর হচ্ছে চেঞ্জ গুলো 20% চেঞ্জ হলে কেমন হয়, 10% ডিক্রিজ হলে কেমন হয়। আচ্ছা, এটার জন্য আরেকটু বলে যাই আমি, আপনার এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে 100 যদি আপনার মনে করেন যে আপনার এই রিটেল প্রাইস ছিল আপনার 100, বা আপনি কোন একটা প্রাইস বা আচ্ছা একটা ভ্যালু 100, এর থেকে যদি আপনি 20% ইনক্রিজ করেন, 100 থেকে 20% ইনক্রিজ করতে হলে ভ্যালুটা হচ্ছে 120। কিভাবে করলাম? ইনক্রিজ করতে হলে আমি এটাকে গুণ করছিলাম 1.20 দ্বারা। 100 থেকে 120-তে 20% ইনক্রিজ করলে হচ্ছে আমি 1.20 দ্বারা গুণ করছিলাম। দেন যদি একটা ইনক্রিজড ভ্যালু থাকে, যে একটা ভ্যালু হচ্ছে 120, এটা 20% ইনক্রিজড একটা ভ্যালু, আপনি আগের প্রাইসে ফেরত যাবেন। তাহলে আগে কত ছিল? তাহলে আমি জাস্ট ভাগ করে ব্যাক করব। 120 থেকে অরিজিনাল প্রাইস পাওয়ার জন্য আপনার হচ্ছে ভাগ করতে হবে, ভাগ করবেন এই 1.20 দ্বারা। তাহলে ইনক্রিজ করতে সময় আপনি মাল্টিপল করে যাবেন
আবার ইনক্রিজ বা ডিক্রিজড কোনো ভ্যালু থেকে আগের প্রাইসে বা আগের ভ্যালুতে ব্যাক করতে হলে আপনাকে ভাগ করে আসতে হবে। ওকে, এখানে দেখেন যখন বলা হয়েছিল 108 টাকা হচ্ছে 10% ডিক্রিজড একটা প্রাইস, 108 টাকা হচ্ছে 10% ডিক্রিজড একটা প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল? আচ্ছা, তাহলে 108 হচ্ছে 10% ডিক্রিজ। 10% ডিক্রিজ হলে আমরা করি কি, 0.90 দ্বারা গুণ করি অথবা ভাগ করি। 10% ডিক্রিজ, 20% ইনক্রিজে 1.20 দ্বারা গুণ করা হয়, 10% ডিক্রিজ হলে 0.90 দ্বারা গুণ বা ভাগ করা হয়। দেন মানে 10% চেঞ্জ হইলে, ওকে, আমার যখন ছিল 10% ডিক্রিজড ভ্যালু হচ্ছে 108, অরিজিনাল প্রাইস কত ছিল? তাহলে এই আমি ডিক্রিজড ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুতে ব্যাক করতে সময়, ডিক্রিজড ভ্যালু থেকে অরিজিনালে ব্যাক করতে সময় জাস্ট এটাকে 0.90 দ্বারা ভাগ করে দেব। এই কাজটাই কিন্তু আমি এখানে করছি, হচ্ছে এখানে হয়তো ইকুয়েশন লিখে করছি, বাট যদি আপনি মেন্টালি করেন, জাস্ট কোথায় গুণ করতেছেন কোথায় ভাগ করতেছেন এই জায়গাটা যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, যে ইনক্রিজ করতে সময় বা ডিক্রিজ করতে সময় গুণ করতে হবে, বা দেন ইনক্রিজড বা ডিক্রিজড কোনো ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুতে ব্যাক করতে সময় ভাগ করতে হবে। এই জায়গাটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার থাকে, আপনি হচ্ছে অনেক কোশ্চেন কোনো ইকুয়েশন ছাড়াই মেন্টাল ম্যাথে শেষ করে দিতে পারবেন। আচ্ছা, ট্রাই করবেন। এটাতে হয়তো যদি আপনার 30 মিনিট টাইম লাগে কখনো, বা 1 আওয়ার টাইম লাগে প্রিপারেশন টাইমে, একবার বসে এই চেঞ্জ গুলো নিয়ে যদি একটু কাজ করেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে দেন আপনি এটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে মিক্সচার রিলেটেড কোশ্চেন। মিক্সচারটা খুবই ইফেক্টিভ একটা প্রসিডিউর, আমরা ডিসকাস করবো এখানে। হচ্ছে সলিউশন এক্স ইজ 10% অ্যালকোহল বাই ভলিউম। আচ্ছা, আমি যতটুকু লিখবো আপনারা ট্রাই করবেন ততটুকু লেখার জন্য। Solution X is 10% alcohol by volume and solution Y is 30% alcohol by volume. How many milliliters of solution Y must be added to 200 milliliters of solution X to create a solution that is 25% alcohol by volume? Okay, তাহলে বলা হয়েছে একটা হচ্ছে সলিউশন X আর একটা হচ্ছে সলিউশন Y। সলিউশন X হচ্ছে 10% অ্যালকোহল, 10% অ্যালকোহল। সলিউশন Y হচ্ছে 30% alcohol by volume. How many milliliters of solution Y must be added to 200 milliliters of solution X to create a solution that is 25% alcohol by volume? তাহলে মিক্সচারটা হবে আমার 25%। মিক্সচার যদি আমার 25% হয়, তাহলে একটা ছিল সলিউশন 10%, একটা সলিউশন হচ্ছে 30%, মিক্সচার হচ্ছে 25%। দেন মিক্সচারটা সবসময় এই দুইটার মাঝখানে হবে, মিক্সচারটা সবসময় এই দুইটার মাঝখানে হবে। আচ্ছা, আমরা এটা হচ্ছে এভারেজ যেভাবে বের করছিলাম ওইভাবেই সলভ করব। তাহলে পরবর্তীতে কাজ হচ্ছে মিক্সচার থেকে প্রত্যেকটার ভ্যালু ডিফারেন্স বের করব। 30 থেকে 25 ডিফারেন্স হচ্ছে 5, 10 থেকে 25 ডিফারেন্স হচ্ছে 15। যে ডিফারেন্সটা হচ্ছে এটাকে একটা মিনিমাম রেশিওতে নিয়ে আসবো। 5 আর 15 এটাকে যদি আমি মিনিমাম রেশিওতে নিয়ে আসি, 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। দেন এই ভ্যালুটা জাস্ট ভ্যালুগুলো ক্রস করে দিব। 1 হবে যে মিক্সচারটা হবে, এই মিক্সচারে এই 1 রেশিও হবে এক্স সলিউশনের, 3 রেশিও হবে ওয়াই সলিউশনের। দ্যাট মিনস এই মিক্সচারে এক্স থাকবে 1 আর ওয়াই থাকবে 3, এই রেশিওতে থাকবে। তাহলে এখানে বলা হয়েছে হাউ মেনি মিলিলিটার্স অফ সলিউশন ওয়াই মাস্ট অ্যাড 200 মিলিলিটার্স অফ সলিউশন অফ এক্স। তাহলে সলিউশন এক্স এর পরিমাণ ছিল 200, এর সাথে কতটুকু পরিমাণ ওয়াই সলিউশনকে অ্যাড করতে হবে?
আমরা বললাম x আর y এর রেশিও হচ্ছে 1:3, তাহলে x যদি অরিজিনাল ভ্যালু যদি আমার 200 হয়, y হবে তার 3 টাইমস, তাহলে 600। এইটাই ছিল অ্যান্সার। এটা আমাদের মাগুসের একটা হার্ড কোশ্চেন, যার টাইম হচ্ছে অ্যারাউন্ড 2.5 মিনিট। ওকে, বাট এই প্রসিডিউরে আমাদের উইদিন 30 সেকেন্ড শেষ হয়ে যাবে। ওকে, দেন আরেকটা কোশ্চেন দেখি, সেম। সলিউশন y is 40% সুগার বাই ভলিউম। তাহলে একটা সলিউশন হচ্ছে y, এটা হচ্ছে 40% সুগার, and solution x is 20% sugar by volume. তাহলে solution x হচ্ছে 20% sugar. How many gallons of solution x must be added to 150 grams of solution y to create a solution that is 25% sugar by volume? তাহলে মিক্সচারের পার্সেন্ট হচ্ছে 25%, সেম টু সেম কাজ। আচ্ছা, তাহলে মিক্সচার হচ্ছে 25, প্রসিডিউর হচ্ছে ডিফারেন্স বের করব 5, ডিফারেন্স হচ্ছে আমার 15, যে ভ্যালুটা হবে মিনিমাম একটা রেশিও করব, 5 আর 15 এর রেশিও হচ্ছে মিনিমাম 1:3। ওকে, দেন ওই মিক্সচারে, এই মিক্সচারে 1 থাকবে y, মানে y থাকবে 1 রেশিওতে আর x থাকবে 3 রেশিওতে। আচ্ছা, আমাকে বলা হয়েছে হাউ মেনি গ্যালনস অফ সলিউশন x মাস্ট বি অ্যাডেড টু 150 গ্যালনস অফ সলিউশন y। সলিউশন y ছিল 150 গ্যালন। ওকে, আমি জানি y এর সাথে x এর রেশিও হচ্ছে 1:3, তাহলে অরিজিনাল ভ্যালু যদি 150 হয়, দেন y হবে, x হবে এর 3 টাইমস, 150 3 টাইমস 450। ওকে, জাস্ট 450। দেখেন এটা আমার একটা হার্ড কোশ্চেন, টাইম হচ্ছে 3 মিনিট 1 সেকেন্ড। জিআর এর জন্য 3 মিনিট কিন্তু হিউজ একটা টাইম। ওকে, বাট উইদিন 30 সেকেন্ড শেষ হয়ে যাবে। দেন আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমাদের যদিও মিক্সচার বা এই টাইপের কোশ্চেন, আমরা এটা জাস্ট রেশিও থেকে শেষ করে ফেলতে পারবো। A container currently holds 4 quarts of alcohol and 4 quarts of water. তাহলে একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ওয়াটার, এটা ছিল 4, এটা হচ্ছে 4। How many quarts of water must be added to the container to create a mixture that is 3 parts of alcohol to 5 parts of water? তাহলে কোশ্চেনে বলা হয়েছে কতটুকু, হাউ মেনি কোয়ার্টস অফ ওয়াটার, কতটুকু ওয়াটার আমি অ্যাড করলে রেশিওটা 3:5 হবে, যেটা হচ্ছে অ্যালকোহল ইস টু ওয়াটার। ওকে, তাহলে কতটুকু ওয়াটার আমার অ্যাড করতে হবে। তাহলে এখানে যেটা দেয়া আছে, মিক্সচারের রেশিওটা হবে 5 পার্টস অ্যালকোহল টু, সরি 3 পার্টস অ্যালকোহল টু 5 পার্টস ওয়াটার। তাহলে অ্যালকোহল এর সাথে ওয়াটারের রেশিও হবে 3/5। তাহলে প্রথমে অ্যালকোহল দেন ওয়াটার, আর বলা হয়েছিল কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে। আমি ধরে নেই আমাকে এর সাথে x পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে। আমি জাস্ট ধরে নিলাম এর সাথে x পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে এই অ্যালকোহল ছিল 4 ডিভাইড বাই ওয়াটার হচ্ছে 4 প্লাস x, এর রেশিও হবে 3/5। পরবর্তীতে কি করতেছে, আর গুণ করে দিই, 3 4 12 প্লাস 3x ইকুয়াল টু 4 5 20। দেন 12 এই পাশে চলে গেলে থাকতেছে 8। 3x ইকুয়াল টু হচ্ছে আমার 8, দেন x ইকুয়াল টু হচ্ছে 8/3। তাহলে আমি x ধরছিলাম যতটুকু ওয়াটার আমার অ্যাড করতে হবে, তাহলে x হচ্ছে 8/3, 8/3। খুব ইজি একটা কোশ্চেন, বাট হার্ড ছিল। টাইম 2 মিনিট 12 সেকেন্ড। ওকে, মোটামুটি এইভাবে আমরা হচ্ছে মিক্সচারের কোশ্চেনগুলো সলভ করতে পারি। বাট আমাদের সবচেয়ে ইফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা পার্সেন্টেজ থাকবে বা দুইটা ভ্যালু থাকবে, এদের একটা মিক্সচার পাবো মিডলে, কাজ হচ্ছে এদের একটা ভ্যালু দুইটা থেকে রেশিও বা ডিফারেন্স বের করব, যে ডিফারেন্সটা হবে এর একটা মিনিমাম রেশিওতে চলে আসবো। দেন যে মিনিমাম রেশিওটা পাইছি, এটা হবে
ক্রস করে দেব, এটা হচ্ছে এই ভ্যালুর, এটা হচ্ছে এই ক্যাটাগরির। দেন যে রেশিওটা হবে মিক্সচারের মাঝে এই দুইটা ক্যাটাগরির এই রেশিওতে থাকবে। ওকে, দেন এইটুকু, তাহলে রেশিওটা চলে আসলে আপনি মিক্সচারের যে কোনো কোশ্চেন সলভ করতে পারবেন। এইটুকু কমন স্ট্র্যাটেজিতে মিক্সচারের সব কোশ্চেন সলভ হবে। যদি না এর বাইরে যা আছে ওগুলো আরো সিম্পল, এটাই মিক্সচারের টাফেস্টের মধ্যে পড়বে, বাট স্ট্র্যাটেজিতে খুবই ইজি হয়ে যাবে কনফার্ম। দেন হচ্ছে রাইটিং ইকুয়েশন। রাইটিং ইকুয়েশন হচ্ছে আমরা কোনো একটা ফর্মুলা বিল্ড আপ করতে হবে, এই টাইপের কোশ্চেন। ওকে, যেমন আমাদের হচ্ছে 5LB-তে একটা কোশ্চেন ছিল, 5LB ওয়ার্ড প্রবলেমের লাস্ট কোশ্চেনটা। এটা মনে হয় ওয়ার্ড প্রবলেম, টু ভেরিয়েবল ওয়ার্ড প্রবলেমের লাস্ট কোশ্চেনটা। এটা যদি আমরা একটু ডিসকাস করি, এটা থেকে আমরা একটা ফর্মুলা বিল্ড আপ করবো, দেন কোশ্চেনটা সলভ করবো। ওকে, ফর্মুলা বা ইকুয়েশন বিল্ড আপ করবো। বলা হয়েছিল ডি প্ল্যান্টেড 70 একর্স উইথ 2 টাইপস অফ বিনস। আচ্ছা, তাহলে টোটাল ছিল 70 একর্স। একটা হচ্ছে নেভি বিন, একটা হচ্ছে পিন্টো বিন। ওকে, তাহলে একটা হচ্ছে নেভি বিন, একটা হচ্ছে পিন্টো বিন। ইচ একর অফ নেভি বিনস ইয়েল্ডেড 27 বুশেলস। তাহলে প্রতি একর নেভি বিন থেকে হয় 27 বুশেলস। তাহলে নেভি বিন থেকে 27, প্রতি একর থেকে 27 বুশেলস পাওয়া যায়। বুশেলস বলতে বোঝায় হচ্ছে আপনার যে মানে ফ্রুটস রাখার জন্য যে ঝুড়িটা থাকে, ওইটা একটা, ওটাকে বলা হচ্ছে আমাদের বুশেল। আচ্ছা, তাহলে নেভি বিন থেকে প্রতি একর জায়গা থেকে হচ্ছে আপনার 27 বুশেলস হয়। and each acre of pinto beans yielded 36 bushels. পিন্টো বিন থেকে পাওয়া যায় 36 bushels. If D grew twice as many bushels of pinto beans as navy beans, ওই যে আমাদের as এর ফাংশনটা এখানে আছে। If D grew twice as many bushels of pinto beans as navy beans, তাহলে নেভি বিনের থেকে পিন্টো বিন ছিল টুয়াইস, তাহলে নেভি বিন থেকে পিন্টো বিন ছিল টুয়াইস। আচ্ছা, আমি ফার্স্ট একটু ধরে নিই, আমার এখানে কোশ্চেন বলছে হাউ মেনি একর্স অফ পিন্টো বিনস ডিড হি প্ল্যান্টেড। কতটুকু জায়গায়, কত একর জায়গায় সে এই পিন্টো বিন প্ল্যান্ট করছিল। আমি ধরে নেই পিন্টো বিন প্ল্যান্ট করছিল পি একর জায়গায়। পিন্টো বিন প্ল্যান্ট করছিল পি একর জায়গায়, আর টোটাল ল্যান্ড যেহেতু 70 একর ছিল, তাহলে নেভি বিন হবে 70 মাইনাস পি। তাহলে নেভি বিন প্ল্যান করছিল 70 মাইনাস পি। আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম না, পিন্টো বিন ধরলাম পি একর জায়গায়, নেভি বিন হচ্ছে তাহলে টোটাল মাইনাস পি। ওকে, তাহলে এটা হচ্ছে এত একর, এটা হচ্ছে এত একর। এখন পিন্টো বিন থেকে প্রতি একর থেকে পাওয়া যাচ্ছিল 36 বুশেল, তাহলে পি একর জায়গা থেকে পাওয়া যাবে 36 পি, এত বুশেল। আবার নেভি বিনে প্রতি একর থেকে পাওয়া যাচ্ছিল 27 বুশেল, তাহলে 70 মাইনাস পি এত একর জায়গা থেকে পাওয়া যাবে 70 মাইনাস পি ইন্টু 27, এত বুশেল। ওকে, তাহলে এটা হচ্ছে বুশেলের সংখ্যা। বাট বলা হয়েছে ইফ ডি গ্রিউ টুয়াইস অ্যাজ মেনি বুশেলস অফ পিন্টো বিনস অ্যাজ নেভি বিনস। নেভি বিনের তুলনায় পিন্টো বিন যদি দ্বিগুণ সংখ্যক হয়, নেভি বিনের তুলনায় পিন্টো বিন হচ্ছে দ্বিগুণ সংখ্যক, তাহলে এই ভ্যালুটা হচ্ছে টুয়াইস। দেন আমি যদি এটাকে ইকুয়াল করতে চাই, তাহলে এই সংখ্যাটা যেহেতু টুয়াইস হবে, টুয়াইস ছিল, তাহলে ছোট যে সংখ্যাটা সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। সমান করতে গেলে দুইটা ভ্যালু যখন আমি সমান করতে যাব, এটা যেহেতু টুয়াইস ছিল, তাহলে ছোট ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে আমার এই ইকুয়েশনটা বিল্ড আপ করা শেষ। আমি পি ধরছিলাম পিন্টো বিন যত একর জায়গায় প্ল্যান্ট করছিল। পিন্টো বিন, হাউ মেনি একর্স অফ পিন্টো বিনস ডিড হি প্ল্যান্ট, এইটাই ছিল কোশ্চেন। তাহলে পি এর ভ্যালুটা এখান থেকে বের করলেই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আর খুবই ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে
জিআরইতে আপনি মাল্টিপ্লাই করার আগে ভাগ করবেন। ট্রাই করুন ভাগ যায় কিনা। সংখ্যাটা ভাগ করলে আমার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি বোথ সাইডে 9 দিয়ে ভাগ যায়। 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। ওকে, 2 দিয়ে 4কে কেটে দিলাম 2। তাহলে থাকতেছে 321 210 মাইনাস 3p ইকুয়াল টু 2p। 3p পাশে চলে আসলে 5p ইকুয়াল টু 210। তাহলে p ইকুয়াল টু হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 42। তাহলে p ছিল কত একর জায়গায় পিন টু পিন প্ল্যান্ট করছিল, p ইকুয়াল টু 42। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোশ্চেনটা হচ্ছে আমার একটা কোশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করবো। কোশ্চেনটা সলভ করলে কোশ্চেনটা হয়ে যাবে, বাট ট্রাই করবেন ভ্যারিয়েবলের সংখ্যা যদি একটা রাখা যায় তাহলে ভালো, যত কম সংখ্যক ভ্যারিয়েবল ধরা যায়। আপনি যদি ধরতেন যে পিন টু পিন হচ্ছে পি সংখ্যক, পিন টু পিন হচ্ছে পি, আর হচ্ছে নেভি বিন হচ্ছে এন, দেন হচ্ছে আপনার ওই আরেকটা ইকুয়েশন বানানো বানানো হতো, তাহলে যে নেভি বিন ইকুয়াল টু হচ্ছে এই 70 মাইনাস পিন টু পিন, দেন দুইটা ইকুয়েশন সলভ করতে হতো। যাই হোক, ট্রাই করবেন যেন একটা একটা ভেরিয়েবল যদি সলভ করা যায় তাহলে ভালো, ওকে, ডিফিকাল্টি কমবে। দেন আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা, এটা আমরা একটা ইকুয়েশন বানাবো। when the decimal point of positive number n is moved 2 places to the left, তাহলে একটা পজিটিভ নাম্বার হচ্ছে আমার n, একটা পজিটিভ নাম্বার হচ্ছে n, এইটা যখন, তাহলে সকল পজিটিভ নাম্বারই হচ্ছে একটা ডেসিমাল পয়েন্ট থাকে। মনে করেন একটা সংখ্যা হচ্ছে আমার 204, তাহলে সংখ্যাটা লাস্টে আমার একটা ডেসিমাল পয়েন্ট ছিল, তাহলে সকল নাম্বার লাস্টে একটা ডেসিমাল পয়েন্ট থাকে। ওকে, বলা হয়েছে if the decimal point of positive number n is moved 2 places to the left, 2 ডিজিট যদি লেফটে নেওয়া হয়, তাহলে একটা নাম্বারকে ডেসিমাল পয়েন্ট 2 ডিজিট লেফটে নিতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হবে। মানে যত ডিজিট লেফটে নিব 10 টু দা পাওয়ার তত দিয়ে ভাগ করতে হবে, 10 স্কয়ার। 2 ডিজিট লেফটে নিব 10 টু দা, তাহলে 10 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে n কে 10 স্কয়ার দিয়ে ভাগ করলে আমি হচ্ছে এই 2 ডিজিট লেফটে চলে আসছে। দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু, তাহলে রেজাল্ট হচ্ছে 6/n-1। রেজাল্ট হচ্ছে 6/n-1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? এইখান থেকে আমার n এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমি একটা ইকুয়েশন বিল্ড আপ করলাম, যেভাবে বলছিল একদম ফলো করে স্টেপ বাই স্টেপ যাব। দেন হচ্ছে আমার n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু 100, 10 স্কয়ার হচ্ছে 100 ইন্টু 6 হচ্ছে 600, প্লাস 600 যদি লেফটে চলে আসে মাইনাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে n স্কয়ার মাইনাস n মাইনাস 600 ইকুয়াল টু 0। দেন বলতে পারি এটাকে মিডিল টার্ম করতে হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে হবে মাইনাস 600 আর সাম হবে মাইনাস n। তাহলে মাইনাস n দ্যাট মিনস হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা হবে, যেহেতু এখানে 1 আছে জাস্ট। তাহলে এটা আমি ভাগ করতে পারি 24 ইন্টু 25, কারণ 25 স্কয়ার হচ্ছে আমার 625, 25 কে 24 দিয়ে গুণ করলে আমি 600 পাই। তাহলে বড় সংখ্যাটা ছিল নেগেটিভ। আচ্ছা, এইখান থেকে আমি ডিরেক্টলি চলে আসতে পারি, এটা হবে, আচ্ছা তাহলে বড় সংখ্যাটা হবে -25, ছোটটা হবে +24। ওকে, আচ্ছা একবারে লিখে নিই। দ্যাট মিন্স এখানে আমি n ইকুয়াল টু ডিরেক্টলি বলে দিতে পারি, n ইকুয়াল টু হবে +25 -24। এটা আমি n এর ভ্যালু পাবো। এই লাইন থেকে ডিরেক্টলি আমি এই ভ্যারিয়েবলের ভ্যালু পর্যন্ত চলে আসতে পারি। আচ্ছা, আপনিও ট্রাই করবেন এতটুকু যেন হয়, আর যদি অলরেডি আপনি এটা পারেন তাহলে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। তাহলে কোন লাইনগুলো আমি স্কিপ করলাম? ডিটেলসে লিখলে n স্কয়ার মাইনাস 25n প্লাস 24n মাইনাস 600 ইকুয়াল টু 0। দেন
এখান থেকে আমি n কমন নিতে পারি। n কমন নিলে হচ্ছে n মাইনাস 25 প্লাস এখান থেকে 24 কমন নিলে হচ্ছে n মাইনাস 25 ইকুয়াল টু 0। দেন n মাইনাস 25 কমন গেলে n মাইনাস 25 কমন হলে ইন্টু n প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে হয়তো n মাইনাস 25 হয়তো n মাইনাস 25 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স n ইকুয়াল টু 25, অথবা n প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস 24, 25 মাইনাস 24। ওকে, ট্রাই করবেন এই লাইন থেকে ডিরেক্টলি ভ্যালুতে চলে আসার জন্য। কিভাবে হচ্ছে আমার, যেই নাম্বার দিয়ে মিডিল টার্ম করতেছি মাইনাস 25 আর প্লাস 24, জাস্ট এর অপোজিট হবে। কারণ মাইনাস 25 আর 24 এটা দেখেন আমার এই লাইনে হচ্ছে n মাইনাস 25 ইন্টু n প্লাস 24 ছিল। পরের লাইনে আমি কাজ করি যে হয়তো এইটুকু ইকুয়াল টু 0 অথবা এইটুকু ইকুয়াল টু 0, দেন এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এই প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে আপনি যে নাম্বারটা নিয়ে মিডিল টার্ম করতেছেন তার অপোজিট সাইনটাই হবে তার ভ্যালু হিসেবে পাবো লাস্টে। তাহলে এই লাইনটুকু তো আমার ক্যালকুলেশন করার বা লেখার কোনো দরকার নেই, এত ডিটেলসে যাওয়া যাবে না, আমাদের টাইম খুবই লিমিটেড। ওকে, তাহলে n এর ভ্যালু হচ্ছে প্লাস 25 অথবা মাইনাস 24, কিন্তু বলা ছিল find the decimal point of a positive number n, তাহলে n ছিল পজিটিভ নাম্বার, একটা হচ্ছে পজিটিভ 25, 25 হচ্ছে आंसर। ওকে, তাহলে এইটুকু যদি বাদ দিয়ে আমার কিন্তু কোশ্চেনটা মানে অ্যান্সারটা অনেক ছোট হয়ে গেল। ফার্স্ট ইকুয়েশনটা বিল্ড আপ করতেছি, ইকুয়েশনটা সলভ করব যতটা শর্টেস্ট ওয়েতে পসিবল। ওকে, দেন শেপ, ওকে, এই টাইপের কোশ্চেন, একটা ইকুয়েশন বিল্ড করব। তারপর হচ্ছে এখানে থেকে আমাদের ইন্টারেস্ট রিলেটেড কোশ্চেন গুলা। ইন্টারেস্ট রিলেটেড কোশ্চেন তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট একদম ইন ডিটেলস বুঝতে হবে আর কি। ওকে, আমি হয়তো এখানে ডিটেলস ডিসকাস করতে পারবো না, কারণ ইন্টারেস্ট রিলেটেড এই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এটা ডিসকাস করলে হয়তো অনেক অনেক টাইম চলে যাবে। এখন এটার জন্য যেটা বলবো, আপনি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানবেন, এটা তো আমরা জানি। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমার জানা থাকবে, এবং ইটিএস চায় না আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা আছে ওই লাস্টে যেটা 10 টু দ্য পাওয়ার সামথিং চলে আসে, কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল হচ্ছে a ইন্টু 1 প্লাস p বাই 100 n টু দ্য পাওয়ার n r। এটা হচ্ছে বছর মানে বছরে কতবার কম্পাউন্ড হচ্ছে, এটা হচ্ছে n এর ভ্যালু, আর হচ্ছে সরি এটা হচ্ছে ইন্টারেস্ট রেট r। ওকে, a ইন্টু 1 প্লাস r বাই 100 n ইন্টু n টু দ্য পাওয়ার n ইন্টু r টু দ্য পাওয়ার n ইন্টু r। এই ফর্মুলাটা আমাদের জানা থাকবে, বাট আমরা এটা ইউজ করব খুবই কম। যে প্রবলেমগুলো জিআরইতে থাকে, আপনি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট আর সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশন এটা দিয়ে সলভ করতে পারবেন। ট্রাস্ট মি, আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট আর সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশন এইটুকু দিয়ে সলভ করতে পারবেন। যদি আমাদের বলা থাকে যে আমাদের হচ্ছে 100 টাকার 8% ইন্টারেস্ট, 8% ইন্টারেস্টে 5 বছর পরে আপনার অ্যাকাউন্টে কত থাকবে? 100 টাকার 8% ইন্টারেস্ট বা 10,000 টাকা, 10,000 টাকার 8% ইন্টারেস্ট 5 ইয়ার্স পরে আপনার অ্যাকাউন্টে কত থাকবে? কিন্তু হচ্ছে আপনার কম্পাউন্ড হবে বছরে 2 বার। আচ্ছা, বছরে 2 বার বা বছরে 4 বার কম্পাউন্ড হচ্ছে কোয়ার্টারলি। ওকে, তাহলে আমি এটা সিম্পল ইন্টারেস্টে কিভাবে করতে পারি? 10,000 টাকার 8% ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে বছরে হচ্ছে 8% ইন্টারেস্ট, ইন্টারেস্টটা সবসময় অ্যানুয়ালি বলা থাকে, আর বছরে 4 বার কম্পাউন্ড হয়। ওকে, দ্যাট মিন্স 3 মান্থ পর পর হচ্ছে আমার আর ইন্টারেস্টটা ভ্যালুটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে ওই 3 মান্থে ইন্টারেস্ট কত হবে? বছরে 8%, তাহলে
3 মান্থ হবে তার 4 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে প্রতি 3 মান্থ পর পর ইন্টারেস্ট হবে 2%। তাহলে 10,000 টাকার 2% ইন্টারেস্ট হচ্ছে 2% ইন্টারেস্ট হচ্ছে আমার কত হয়? 10,000 1% হচ্ছে 100, 2% হচ্ছে 200। তাহলে 200 টাকা ইন্টারেস্ট হচ্ছে। ওকে, তাহলে দেখেন ইনিশিয়াল ভ্যালু ছিল আমার 10,000, 3 মান্থ পরে আমার অ্যাকাউন্টে হচ্ছে 200। ওকে, দেন এই 3 মান্থ পরে দেখা যাবে এই অ্যাকাউন্ট, এই ইন্টারেস্টটা ক্যাপিটাল হয়ে গেছে। তাহলে সাম হয়ে যাবে এটা, তখন হবে 1,200 টাকা। এটা সরি 10,200 টাকা, এটা হবে আমার ক্যাপিটাল। দেন এই অ্যামাউন্টের উপর আমি 2% ইন্টারেস্ট পাবো। এই অ্যামাউন্টের উপর 2% ইন্টারেস্ট হবে 1% হচ্ছে 102, 2% হচ্ছে তার ডাবল 204 টাকা। তাহলে দেখেন ভ্যালুটা কিন্তু অল্প করে ইনক্রিজ হয়েছে। আরেকবার যদি চেক করি, তাহলে এটা ছিল 3 মান্থ পর, এটা হচ্ছে 6 মান্থ পর। তাহলে 6 মান্থ পর আমার অ্যাকাউন্ট, এর পরে অ্যাকাউন্টে টোটাল থাকবে 204, এখানে কম্পাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে 1,404। এই অ্যামাউন্টের উপর 2% ইন্টারেস্ট পাবো। তাহলে 1% হচ্ছে 104, 2% হচ্ছে 208। ওকে, তাহলে ভ্যালুটা আমার জাস্ট 200 থাকতেছে, 4 করে ইনক্রিজ হচ্ছে। আস্তে আস্তে 4 বা পরবর্তী দেখা যাবে 4.1, 4.2, 4.5, 5, এইটুকু এরকম করে, যে মানে 204, 205 এরকম করে ইনক্রিজ হবে। তাহলে 5 ইয়ার্স এ কতবার ইনক্রিজ হবে? আমি এইটা যদি এই ফর্মুলাতে আসতো, তখন কি হইতো? আমার ফর্মুলাতে আসলে হচ্ছে এর ভ্যালু ছিল ইনিশিয়াল অ্যামাউন্ট 10,000 ইন্টু 1 প্লাস আর ছিল 8%, 8/100 ইন্টু বছরে 4 বার কম্পাউন্ড হচ্ছে, তাহলে ইন্টু 4 টু দা পাওয়ার, এন এর ভ্যালু ছিল 4 আর আর ছিল কত বছর? 5 বছর। তাহলে 4 5 20, 20। তাহলে টু দা পাওয়ার 20 ক্যালকুলেশন করার মতো ক্যালকুলেটর আমার থাকবে না। টু দা পাওয়ার 20 ক্যালকুলেশন করার ভ্যালু আমার থাকবে না। ওকে, তাহলে বাট 20 বার এরকম করে যাইতে থাকবে। আপনার ভ্যালুটা হবে, আমরা সিম্পল ইন্টারেস্ট থেকে যদি চিন্তা করি, যে প্রতিবার যদি 200 করে ইন্টারেস্ট হয়, দেখেন 200, 204, 208, 200 এর কাছাকাছি, একটু বেশি বা একটু করে বাড়তেছে। তাহলে 200 করে এরকম 20 বার যদি আপনি ইন্টারেস্ট পান, তাহলে 20 ইন্টু 200 হচ্ছে আমার 4,000। 4,000 আর ওই বেশি হচ্ছে 4, 8, তারপর হয়তো এখানে 12, এখানে হচ্ছে 16, ওরকম 4 4 করে বাড়তে থাকবে। তো 4,000 200 করে 20, ঠিক আছে 4,000 ছিল। তাহলে 4,000 আর ওই 4, 8 মানে 4 4 করে বাড়তে বাড়তে 20 বারে হয়তো আর কত বাড়বে? 100 200, মানে 4,200 এর মতো বা এর কাছাকাছি, 4,000 থেকে একটু বেশি হবে। এইটুকু রিজনিং থেকে আমরা সলভ করতে পারবো। ক্যালকুলেশন করলাম, একবার কত করে ইন্টারেস্ট পাচ্ছি, 200 করে ইন্টারেস্ট পাচ্ছি, দেন দেখলাম কত করে ইনক্রিজ হচ্ছে, মানে চেঞ্জটা কত হচ্ছে। এখানে 200 ছিল, এখানে 204, মানে জাস্ট 4 করে বাড়তেছে। ওকে, তাহলে এটুকু চেক আরেকবার করলাম, যে এখানেও 4 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমি বলতে পারি বছরে 4 বার কম্পাউন্ড হয় আর 5 বছরে, তাহলে 4 5 20 বার, 20 বার করে আপনি হচ্ছে 200 করে ইন্টারেস্ট পাবেন। তাহলে যদি আপনি বেস একদম মিনিমামটা ধরেন, 200 করে 20 বারে হচ্ছে আমার 2 দুগুণে 4, 4,000। আর এখানে যে অল্প অল্প করে ইনক্রিজ হচ্ছিল কম্পাউন্ডের জন্য, তাহলে ভ্যালুটা 400 থেকে একটু বেশি হবে, বাট কাছাকাছি। এই রিজনিংটা থেকে কনফার্মলি আপনি অ্যান্সারটা পাবেন, কারণ ওইখানে ভ্যালুগুলা আপনার একটা ভ্যালু থাকবে হচ্ছে হয়তো 2,000,
একটা থাকবে আপনার ডিরেক্টলি হয়তো 4000 থাকবে, একটা হয়তো ডিরেক্টলি থাকবে 4240, আর একটা থাকবে হচ্ছে আপনার 5400, মানে অনেক দূরে থাকবে, ইভেন 6000 থাকতে পারে। ভ্যালু গুলো অনেক দূরে থাকবে, আপনি যেন গেস করে অ্যান্সারটা করতে পারেন। ইটিএস চায় না আপনি এই ইকুয়েশনটা লিখে 20 বার গুণ করেন, ইটিএস এটা চায় না, আপনার রিজনিং থেকে এটা চলে আসবে। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন আমরা সলভ করব। এইটাই হচ্ছে আপনার টাফেস্ট কোশ্চেন হবে ওই ইন্টারেস্টের জন্য। ওকে, বাকিগুলো হচ্ছে সিম্পল। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা ছিল, ইভান ইনভেস্টেড টোটাল 4000, part of the money was invested in a uh, money market account that paid 12% simple annual interest, and the remainder of the money was invested in a fund that paid 8% simple annual interest. তাহলে দুইটা সিম্পল ইন্টারেস্ট ছিল। ওকে, তাহলে যদি আমি লিখি, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 4000, এর মাঝে সে হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ব্যাংক ইনভেস্টেড ইন এ মানি মার্কেট, was invested in a money market that account paid 12% annual simple interest, and remainder money was invested in a fund. ওকে, একটা হচ্ছে ব্যাংক না, মানি মার্কেট, আর একটা হচ্ছে ফান্ড। ওকে, মানি মার্কেটে ছিল 12% ইন্টারেস্ট, আর ফান্ডে ছিল 8% ইন্টারেস্ট। If the interest earned at the end of first year from this investment was $390, the total interest যদি আমার $390 হয়, how much did Ivan invested in money market? তাহলে মানি মার্কেটে কত টাকা ইনভেস্ট করছিল। এইটার জন্য যদিও কোশ্চেনটা ইন্টারেস্ট রিলেটেড, আমরা খুবই ইফেক্টিভ আরেকটা স্ট্র্যাটেজি সলভ করব। ওকে, তাহলে দেখেন অ্যামাউন্ট ছিল 4000, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে আমার ফান্ড, দুইটাতে দুই টাইপের ইন্টারেস্ট পাচ্ছিল। আমি ধরবো টোটাল অ্যামাউন্ট সে কোন একটা ক্যাটাগরিতে ইনভেস্ট করে দিয়েছিল। তাহলে সে যদি টোটাল অ্যামাউন্ট ফান্ডে ইনভেস্ট করে থাকে, তাহলে 8% ইন্টারেস্ট পাবে। ওকে, তাহলে 4000 এর 8% ইন্টারেস্ট কত হয়? তাহলে 4000 এর হচ্ছে 1% ইন্টারেস্ট হচ্ছে 40, 2 ডিজিট কম, 1% ইন্টারেস্ট হচ্ছে 40, তাহলে 8% হবে 40 এর 8 গুণ, তাহলে 4 8 32, 320। তাহলে যদি সে টোটাল অ্যামাউন্ট ফান্ডে ইনভেস্ট করত, তাহলে সে $320 ইন্টারেস্ট, সে $320 ইন্টারেস্ট পাইতো। দেন আমার হচ্ছে এখানে দেওয়া হয়েছে $390 ইন্টারেস্ট পাইছিল, তাহলে ইন্টারেস্টটা একটু বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে? 20 থেকে 90, 70 ইন্টারেস্ট বাড়বে। ওকে, আমি দেখতে পাচ্ছি মানি মার্কেট এইখানে ইন্টারেস্ট ছিল 12%, ফান্ডে ছিল 8%। তাহলে সে যদি ফান্ডে ইনভেস্ট না করে মানি মার্কেটে ইনভেস্ট করতো, তাহলে সে 4% বেশি ইন্টারেস্ট পাইতো, 4% বেশি ইন্টারেস্ট পাইতো। 4% বেশি মানে 100 টাকায় 4 টাকা করে বেশি ইন্টারেস্ট পাচ্ছে। ওকে, 100 টাকায় 4 টাকা ইন্টারেস্ট সে এইখানে ইনভেস্ট করলে বেশি পাইতো। দেন আমি করব কি, এইখান থেকে কিছু টাকা আমি দেখবো এইখান থেকে কত টাকা এইখানে রিপ্লেস করলে আপনার $70 বা 70 টাকা এটুকু কভার হয়। ওকে, তাহলে এইখান থেকে সে যদি ফান্ডে 100 টাকা কম ইনভেস্ট করে মানি মার্কেটে ইনভেস্ট করতো, তাহলে সে 4 টাকা বেশি ইন্টারেস্ট পাইতো। বলতে পারি ফান্ডে যেহেতু 8 টাকা ইন্টারেস্ট পায়, 8%, মানি মার্কেটে 12% ইন্টারেস্ট পায়, তাহলে ফান্ড থেকে যদি সে 100 টাকা এখানে ইনভেস্ট করতো, তাহলে সে তার টোটাল ইন্টারেস্ট 4 টাকা বেশি হতো। তাহলে কত শত টাকা, কত 100 টাকা
এইখানে ইনভেস্ট করলে হচ্ছে তার $70 কভার হবে। তাহলে আমি জাস্ট এই 70-কে যত বেশি দরকার হয় 70-কে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে হচ্ছে 70-কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত হয়, 4 থাকলো 3, 4×4 = 28.50। তাহলে 17.50, তাহলে 17.5 টাইমস। তাহলে প্রতি 100 টাকা যদি 4 টাকা এখানে ইন্টারেস্ট বেশি হয়, তাহলে এই 100 এর 17.5 টাইমস, 50 টাইমস মানি হবে এখানে। দ্যাট মিনস এত ইন্টু 100, আর এর দিয়ে গুণ করলে হবে 1750 টাকা। তাহলে মানি মার্কেটে সে ইনভেস্ট করছিল 1750 টাকা, বাকি টাকা সে ফান্ডে ইনভেস্ট করছিল, তাহলেই শুধুমাত্র 390 টাকা হবে। স্ট্র্যাটেজিটা আরেকবার বলি। যখন দুইটা ক্যাটাগরি থাকবে, দুইটা অ্যামাউন্ট থাকবে, আমরা করবো কি, টোটাল অ্যামাউন্ট কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিতে দিয়ে দিব। বড়টাতেও দিতে পারি, ছোটটাতেও দিতে পারি। তাহলে আমি যদি ধরি টোটাল অ্যামাউন্টটা ফান্ডে দিয়ে দিচ্ছে, দেন ফান্ডে টোটাল অ্যামাউন্ট দিলে 8% ইন্টারেস্টে সে পাচ্ছে 320 টাকা, বাট বলা হয়েছিল 390 টাকা পাবে। তাহলে এখানে আমার এখানে শর্ট আছে 70 টাকা। ওকে, দেন আমি দেখতেছি সে যদি মানি মার্কেটে যেহেতু 4% ইন্টারেস্ট বেশি, ফান্ডে 100 টাকা কম ইনভেস্ট করে যদি মানি মার্কেটে 100 টাকা ইনভেস্ট করতো, প্রথমত হচ্ছে সব টাকা ফান্ডে ইনভেস্ট করছিল, মানি মার্কেটে কিছুই ছিল না। তাহলে ফান্ড থেকে 100 টাকা কম ইনভেস্ট করে এইখানে যদি 100 টাকা ইনভেস্ট করে, তাহলে ওই 100 টাকা এইখানে পাবে 12% ইন্টারেস্ট, এখানে পাবে 8% ইন্টারেস্ট। তাহলে 4% বেশি ইন্টারেস্ট পাচ্ছে। প্রতি 100 টাকায় 4 টাকা করে ইন্টারেস্ট বেশি পাচ্ছে। তাহলে কত 100 টাকায় এই 70 টাকা হবে। 100 টাকায় 100 টাকা থেকে যেহেতু 4 টাকা ইন্টারেস্ট বেশি পাচ্ছে, তাহলে আমি দেখব 74 এর কত টাইমস। 70 হচ্ছে 4 এর 17.5 টাইমস। ওকে, তাহলে 74 এর যত টাইমস তত 100 টাকা হবে সে এইখানে যদি ইনভেস্ট করে, তাহলে টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাবে। টোটাল এত টাকা ইন্টারেস্ট পাবো। 17.5 ইন্টু 100, তাহলে 1750। এই অ্যামাউন্ট সে মানি মার্কেটে ইনভেস্ট করলে, বাকি টাকা ফান্ডে ইনভেস্ট করলে আপনার ইন্টারেস্ট এত টাকা হবে। ওকে, এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক। যদি এখানে পার্সেন্ট নিয়ে কাজ করতে একটু হয়তো কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট প্রসিডিউরটা খুবই ইফেক্টিভ। তাহলে এখানে আমার অ্যান্সার হবে 1750 টাকা। দেন আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বাট খুবই ইফেক্টিভ কিছু বাকি রয়েছে। ভেন ডায়াগ্রাম তো হচ্ছে আমরা ওই ভেন ডায়াগ্রামের দুইটা ফর্মুলা ছিল, দুইটা কোশ্চেন যদি নিই। ভেন ডায়াগ্রামের আমাদের ফর্মুলা ছিল হচ্ছে, আচ্ছা এই ফিগারটা হয়তো আমাদের ড্র করা লাগবে না, 80 বা 90% ক্ষেত্রে এই ফিগারটা ড্র করা লাগবে না, এটা ছাড়া আমরা সলভ করতে পারবো। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর টোটালটা ছিল, আচ্ছা টোটাল হচ্ছে এ অর বি। এ অর বি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে নাম্বার অফ এ অর বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ এন্ড বি। এখানে বলা হয়েছিল in a group of 40 people, 15 visited Iceland and 23 visited Norway. তাহলে একটা হচ্ছে আইসল্যান্ড, নাম্বার অফ আইসল্যান্ড হচ্ছে আমার 15, আবার হচ্ছে নাম্বার অফ নরওয়ে হচ্ছে 11।
সরি, নাম্বার অফ নরওয়ে ছিল 23। If 11 people have visited, নরওয়ে ছিল 23। If 11 people have visited both Iceland and Norway, তাহলে both ছিল দুইটাতে যেটা কমন আছে এই জায়গাটুকু, both Iceland and Norway, how many people have visited neither countries? কোনো কান্ট্রিতেই ভিজিট করে নাই, তাহলে বাহিরে যেটুকু ছিল। এটাকে যদি আমি তাহলে একটাকে নরওয়ে বলি, একটাকে যদি আইসল্যান্ড বলি, তাহলে টোটাল নরওয়েতে ছিল, এই টোটালটা হচ্ছে আমার 15, সরি আইসল্যান্ড, আইসল্যান্ড ছিল 15, টোটাল আইসল্যান্ড হচ্ছে 15, টোটাল নরওয়ে ছিল 23, টোটাল নরওয়ে ছিল 23 এবং 11 পিপল ভিজিটেড বোথ, তাহলে এই দুইটা নাম্বার অফ আইসল্যান্ড এন্ড নরওয়ে, এটা হচ্ছে 11, মানে এই মাঝখানে ছিল আমার 11, এই জায়গায় 11 ছিল। তাহলে বলা হয়েছে হাউ মেনি পিপল হ্যাভ ভিজিটেড নিদার কান্ট্রিজ, তাহলে বাহিরে কতটুকু ছিল, এটা হচ্ছে নিদার। তাহলে মানে এই দুইটা মিলে টোটাল কতটুকু আছে এটুকু বের করতে পারলেই, ওই টোটাল যেহেতু 40 পিপল ছিল, মানে এই দুইটা কান্ট্রির কোন একটা কান্ট্রিতে ভিজিট করছিল টোটাল কত পার্সেন্ট, ওটা বের করতে পারলেই টোটাল পিপল থেকে ওটা বাদ দিয়ে আমরা যারা কোনোটাতেই ভিজিট করেনি এটা বের করতে পারবো। ওকে, তাহলে হচ্ছে নাম্বার অফ দুইটা যোগ করব, 23 প্লাস নাম্বার অফ নরওয়ে 15 মাইনাস দুইটা তো কমন যত ছিল। কেন কমনটা মাইনাস করতেছি, কারণ হচ্ছে আমার দরকার এই দুইটার মাঝে কতজন পার্সন আছে তাদেরকে কাউন্ট করা, দ্যাট মিন্স একবার করে কাউন্ট করব। তাহলে যখন টোটাল নরওয়ে ছিল এখানে এই 11% ছিল, আচ্ছা দেন আইসল্যান্ড যখন কাউন্ট করছিলাম এই আইসল্যান্ডের ভেতরও ওই 11% ছিল, দ্যাট মিন্স এই 11%কে আমি নরওয়ের ভেতরও কাউন্ট করছি, আইসল্যান্ডের ভেতরও কাউন্ট করছি, দ্যাট মিন্স এই পার্সনগুলো দুইবার কাউন্টেড হয়েছে। তাহলে দুইবার তো আমি কাউন্ট করবো না, আমার টার্গেট হচ্ছে সবাইকে একবার করে কাউন্ট করবো, তাহলে তো আমি এই ভেতরের টোটাল পার্সন গুলো পাবো। আচ্ছা, তাহলে এই পার্সন গুলোকে যেহেতু দুইবার কাউন্ট করা হয়েছিল তার জন্য এদেরকে একবার করে মাইনাস করছি, তাহলে মাইনাস যারা কমন ছিল বা দুইবার কাউন্টেড হয়েছে। 23 থেকে 15 থেকে 11 চলে গেলে হচ্ছে 4, তাহলে 23 আর 4 হচ্ছে 27, 27% এই দুইটাতে ছিল টোটাল। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে কতজন পার্সন কোনো কান্ট্রিতেই যায় নাই, তাহলে পিপল ছিল আমার 40, তার থেকে 27 বাদ দিলে, পিপল ছিল 40 তার থেকে 27 বাদ দিলে, আর 27% ছিল এই দুইটার যে কোনো একটা অথবা দুইটাতেই ট্রাভেল করছিল। আচ্ছা, তাহলে কোনোটাতেই যায় নাই, 40 থেকে 27 বাদ দিলে পাচ্ছে 13। ওকে, তাহলে 13% হচ্ছে কোনোটাতেই যায় না। ভেন ডায়াগ্রাম আর একটা হচ্ছে আমাদের যখন তিনটা থাকে এরকমই, বাট ফরম্যাটে একটু এক্সটেন্ডেড, ওটা এখানে দেখাচ্ছি না আমরা। দেন হচ্ছে ডাবল ম্যাট্রিক্স। ডাবল ম্যাট্রিক্স হচ্ছে আসলে একটা টেকনিক বা প্রসিডিউর সলভ করার জন্য, বাট এই টাইপের কোশ্চেন থাকে। ডাবল ম্যাট্রিক্সটা বলতে পারি, কিছু কোশ্চেন আমরা ডাবল ম্যাট্রিক্সের প্রবলেম হলেও অন্য স্ট্র্যাটেজিতে সলভ করতে পারি, বাট কিছু স্পেসিফিক কোশ্চেন থাকবে যেটা হচ্ছে ডাবল ম্যাট্রিক্স ছাড়া সলভ করাটা টাফ। তার জন্য আপনি যত তাড়াতাড়ি এটা অ্যাডাপ্ট করতে পারবেন তত ভালো, কারণ শেষ পর্যন্ত আপনি এটা লাগবেই। তা না হলে দেখতে হবে কিছু স্পেসিফিক কোশ্চেনের জন্য এত ডিটেলস ইনফরমেশন হয়ে গেছে, হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে ডাবল ম্যাট্রিক্স এর হচ্ছে রিকোয়ারমেন্ট হবে যে আপনার এখানে দুইটা ক্যাটাগরি থাকবে। যদি বলি
মনে করেন একটা ক্যাটাগরি হচ্ছে একটা ক্যাটাগরি এ, একটা ক্যাটাগরি বি, আবার আরেকটা ক্যাটাগরি হচ্ছে সি, আর একটা হচ্ছে ডি। যখন এরকম দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যাবে, মানে একটা ক্যাটাগরিতে দুই ভাগ করলাম, আরেকটা ক্যাটাগরিতে দুই ভাগ করলাম, দেন এরকম একটা স্ট্রাকচার হবে। এটা হচ্ছে 2 বাই 2, এর জন্য এটার নাম হচ্ছে ডাবল ম্যাট্রিক্স। ওকে, আর এটা টোটাল সাম থাকবে নিচে, এই দুইটা সেলের টোটাল সাম থাকবে নিচে, এই দুইটা সেলের টোটাল সাম থাকবে ডান পাশে, এই দুইটা সেলের টোটাল সাম থাকবে ডান পাশে। ওকে, দেন এই দুইটা টোটালের সাম এখানে পাবো, এই দিকের সামও এখানে পাবো। ওকে, আর এটার সবচেয়ে পাওয়ারফুল বিষয়টা হচ্ছে আমার যখন টোটাল নাম্বারটা থাকবে, এই ভ্যালুগুলো যখন থাকবে, ভেতরের যে কোনো একটা ভ্যালু আমি যদি বের করতে পারি বা জানা থাকে, বাকি সবগুলোর ভ্যালু আমি বের করতে পারবো। ওকে, এটা হচ্ছে ডাবল ম্যাট্রিক্সের সবচেয়ে পাওয়ারফুল বিষয়। আমরা এটার জন্য 2-3টা কোশ্চেন একটু প্র্যাকটিস করব। এখানে বলা হয়েছে অল দ্য কার্স ইন দ্য পার্কিং লট অফ আর ইদার ইলেকট্রিক কার্স অর গ্যাসোলিন কার। তাহলে আমরা এখানে কিন্তু ফুয়েল নিয়ে ভাগ করা হয়েছে, হয়তো ইলেকট্রিক অথবা গ্যাসোলিন। ওকে, তাহলে আমি বলতে পারি একটা হচ্ছে ইলেকট্রিক অথবা গ্যাসোলিন, এন্ড অল আর ইদার স্পোর্টস কার অর জিপ। তাহলে আরেকটা ক্যাটাগরিতে হয়তো স্পোর্টস কার অথবা জিপ ছিল। তাহলে যখন আমি দুইটা ক্যাটাগরি পাচ্ছি, তাহলে একটা হচ্ছে ফুয়েল রিলেটেড আর একটা হচ্ছে কারটা কোন টাইপের, একটা হচ্ছে স্পোর্টস কার আর একটা হচ্ছে জিপ। দেন আমি ম্যাট্রিক্সটা ড্র করে ফেলি। ওকে, এখন বলা হয়েছে if this lot 55% cars are electric, তাহলে ইলেকট্রিক ছিল আমার 55%। তাহলে টোটাল কারকে আমরা দুই ভাগ করতে পারতেছিলাম, একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে গ্যাসোলিন। তাহলে ইলেকট্রিক যদি 55% হয়, বাকি 45% গ্যাসোলিন হবে। পার্সেন্ট আমি দিচ্ছি না এখানে। আচ্ছা, তাহলে ইলেকট্রিক যদি 55% হয়, বাকিটুকু গ্যাসোলিন 45% হবে। and 65% of the cars are jeep, তাহলে জিপ ছিল 65%। জিপ যদি 65% হয়, তাহলে বাকিটুকু ছিল স্পোর্টস কার। এটা 65 হলে বাকিটুকু হবে আমার 35। ওকে, আর যেহেতু এখানে আমরা পার্সেন্ট নিয়ে কাজ করতেছিলাম, টোটাল তো অবশ্যই 100% হবে। ওকে, এখন বলা হয়েছে ইফ আমি কিন্তু টোটাল পেয়ে গেছি, এখন ভেতরের একটা ভ্যালু যদি আমি পাই, তাহলে টোটাল সকল ইনফরমেশন আমার কাছে চলে আসবে। if 80% of the cars in the lot are either electric or jeep or both, তাহলে ইলেকট্রিকের ভেতর ছিল এই দুইটা ছিল ইলেকট্রিক, আর জিপের ভেতর ছিল এই দুইটা। দ্যাট মিন্স এই তিনটা হয়তো ইলেকট্রিক অথবা জিপের ভেতর ছিল এই দুইটা। এই তিনটা মিলে যদি আমার 80% হয়, if 80% of the cars in the lot are either electric or jeep or both, ওকে, তাহলে এখানে ছিল শুধু ইলেকট্রিক, এখানে হচ্ছে শুধু জিপ, বাট এখানে হচ্ছে ইলেকট্রিক আর জিপ দুইটাই বোথ ছিল। ওকে, তাহলে এই তিনটা মিলে যদি আমার 80% হয়, তাহলে আমি বলতে পারি এই তিনটা মিলে যদি 80% হয়, বাকিটুকু অবশ্যই 20% হবে। তিনটা মিলে যদি আমার 80% হয়, তাহলে বাকি একটা সেল বাকি আছে, এখানে 20% হবে। তাহলে একটা ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে এখানে 20% হলে এই দুইটা সেলের সাম ছিল 35, তাহলে বাকিটা হবে 15। এই দুইটা সেলের সাম ছিল 55, এটা 15 হলে বাকিটা হবে আমার 40। এই দুইটা সেলের সাম ছিল 65, তাহলে এটা 40 হলে বাকিটা হবে আমার 25। এখন দেখেন 20 আর 25 45 মিলছে, 15 40 55।
তাহলে আমি টোটাল ইনফরমেশন আমি পেয়ে গেছি। দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য জিপ আর গ্যাসোলিন কার্স? তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য জিপ আর গ্যাসোলিন কার্স? তাহলে কোশ্চেনটা এখন বলা হয়েছে জিপ যতগুলা ছিল, জিপ ছিল আমার 65%। হোয়াট পার্সেন্ট অফ দ্য জিপ আর গ্যাসোলিন কার? গ্যাসোলিন ছিল 25%। শুধু যদি বলা হতো যে জিপ এন্ড গ্যাসোলিন দুইটা কত আছে, আচ্ছা, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য জিপ আর গ্যাসোলিন কার্স? বা কোশ্চেনটা আপনার নর্মালি জিজ্ঞেস করতে পারতো যে হোয়াট পার্সেন্ট অফ দ্য কার্স আর জিপ এন্ড গ্যাসোলিন? জিপ এন্ড গ্যাসোলিন, তাহলে আমি ডিরেক্টলি 25 অ্যান্সার দিয়ে দিতাম। বাট এখানে কোশ্চেনটা আরেকটু ক্রিটিক্যাল করা হয়েছে। বলা হয়েছে হোয়াট পার্সেন্ট অফ দ্য জিপ? জিপের যতগুলা ছিল তার কত পার্সেন্ট গ্যাসোলিন ছিল? তাহলে জিপ যদি আমার 65% হয়, এর মাঝে আমি গ্যাসোলিন পাচ্ছিলাম 25%। তাহলে 65 এর মাঝে 25 হচ্ছে, জিপ ছিল টোটাল 65, তার মাঝে গ্যাসোলিন হচ্ছে, সরি, জিপ ছিল টোটাল 65, তার মাঝে গ্যাসোলিন হচ্ছে 25। ওকে, আর এটাকে পার্সেন্টে জিজ্ঞেস করা হয়েছে। যে অ্যান্সারটা পাবো এটাকে বলছে নিয়ারেস্ট ইন্টিজারে লেখার জন্য 65। ওকে, এটা ক্যালকুলেটর প্রেস করলে অ্যান্সারটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি ডিফিকাল্টি লেভেল অ্যাটলিস্ট 4 এর একটা কোশ্চেন, অ্যাটলিস্ট 4 এর একটা কোশ্চেন। ওকে, আরেকটা দেখি। এটা মাগুসের একটা কোশ্চেন বলছে ভেরি হার্ড কোশ্চেন, 3 মিনিট 16 সেকেন্ড টাইম লাগবে। অনেক কঠিন কোশ্চেন। আচ্ছা, মাগুসের মানে রেকমেন্ডেশন অনুযায়ী বলা হয়েছিল পি ইউনিভার্সিটি হ্যাজ টু কাইন্ডস অফ P university has two kinds of professors. এটা হচ্ছে একাডেমিক প্রফেসর এন্ড প্রফেশনাল প্রফেসর। তাহলে প্রফেসর আছে দুই টাইপের, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে প্রফেশনাল। At P University, 60% of the professors are academic professors and 70% of the professors are tenured. ওকে, তাহলে আরেকটা ক্যাটাগরি হচ্ছে at P University, 60% of the professors are academic professors and 70% of the professors are tenured. If 90% of the professors at Pitt University are academic professors or tenured or both. আচ্ছা, তাহলে আরেকটা ক্যাটাগরি হচ্ছে, একটা বলা হয়েছে tenured আর একটা হচ্ছে নট tenured। হয়তো tenured হবে অথবা নট tenured হবে। tenured মানে কি, আমার না জানার কোনো দরকারই নেই। ওকে, then what percent of the professors are tenured? What percent of the professional professors are tenured? প্রফেশনাল প্রফেসরের কত পার্সেন্ট টেনিউরড ছিল? তাহলে দুইটা ক্যাটাগরি পাচ্ছি, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে টেনিউরড নট টেনিউরড। আমরা এটা নিয়ে ডাবল ম্যাট্রিক্স ড্র করতে পারি। এখন ভ্যালুগুলো বসাবো। At P University, 60% of the professors are academic professors. তাহলে টোটাল যত পার্সেন্টেজ যেহেতু বলা হয়েছে, টোটাল তো 100ই হবে। এর মাঝে 60% অফ দ্য প্রফেসর ছিল একাডেমিক প্রফেসর। একাডেমিক ছিল 60%। 60% যদি একাডেমিক হয়, তাহলে প্রফেশনাল হচ্ছে বাকি 40%। ওকে, and 70% of the professors are tenured. Tenured ছিল আমার 70%। 70% tenured হলে not tenured হচ্ছে আমার বাকিটুকু, বাকি 30%। এখন বলা হয়েছে 90% of the professors at P University are academic professors or tenured or both. একদম আগেটার মতো সেম কোশ্চেন, একাডেমিক, হয়তো একাডেমিক বা tenured অথবা both। সরি, এটা না, টেনিউর ছিল এখানে। তাহলে হয়তো একাডেমিক, এই দুইটা সেল ছিল একাডেমিকের, আর টেনিউরের ছিল এই দুইটা সেল, অথবা বোথ হচ্ছে এখানে।
তাহলে এখানে হচ্ছে 90% অফ দ্য প্রফেসরস। তাহলে এই তিনটা সেল মিলে যদি আমার 90% হয়, বাকি সেলে হবে জাস্ট 10%। তিনটা মিলে 90%, বাকিটাতে 10%। এখানে 10 হলে এখানে হবে 20, যেহেতু সাম ছিল 30। তাহলে এইখানে 10 হলে এখানে হবে আমার 30, কারণ সাম হচ্ছে 40। এটা 30 হলে এখানে হবে আমার 40, 30 আর 40 70। ওকে, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রফেশনাল প্রফেসরস? তাহলে প্রফেশনাল প্রফেসর ছিল আমার 40%। ওকে, হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রফেশনাল প্রফেসরস আর টেনিউরড? এর মাঝে টেনিউরড কতটুকু ছিল? টোটালের মাঝে টেনিউরড ছিল, মানে এই 40 মাঝে টেনিউরড ছিল 30, তাহলে 40 মাঝে 30 ছিল টেনিউরড। এটা পার্সেন্টে কত আসে? 40 মাঝে 30 ইন্টু 100। আচ্ছা, মানে হচ্ছে 4 ভাগের মধ্যে 4 এর মধ্যে 3, 75%। জাস্ট 75% কাটাকাটি করে 75% পাবো। দেখেন অ্যান্সার হচ্ছে আমার 75%। ওকে, এই কোশ্চেনটা আমরা যদি ডাবল ম্যাট্রিক্স ছাড়া হ্যান্ডেল করতে যাই, এত বেশি ইনফরমেশন, এটা নিয়ে আসলে একটু টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। বাট এখানে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আপনার মানে মাথায় রাখতে হচ্ছে না, বিষয়গুলোকে মাথায় রাখতে হচ্ছে না। আরেকটা যদি দেখি, এটি লাস্ট কোশ্চেন এই টাইপের জন্য। আচ্ছা, এটা এতটা টাফ হবে না। At a certain company, 30% of the male employees and 50% of the female employees have MBA. আচ্ছা, তাহলে একটা ক্যাটাগরি হচ্ছে মেল, ফিমেল, আর একটা হচ্ছে কারো কারো MBA আছে, আর একটা হচ্ছে নট MBA। তাহলে দুইটা ক্যাটাগরি পাচ্ছি। ডাবল ম্যাট্রিক্স ড্র করি। বলা হয়েছে 30% of the male employees at a certain company, 30% of the male employees and 50% of the female employees have an MBA. এদের একটা MBA ছিল। আচ্ছা, মানে এদের MBA ডিগ্রি আছে। if 40% of the employees are female, টোটালের মাঝে 40% যদি ফিমেল হয়, তাহলে ফিমেল যদি আমার 40% হয়, তাহলে মেল অবশ্যই 60% হবে। আর যেহেতু পার্সেন্ট নিয়ে কাজ করতেছি, টোটাল তো 100ই হবে। ওকে, what percent of the employees do not have an MBA? এখন বলা হয়েছিল 30% of the male employees, মেল এমপ্লয়ির 30% এর MBA ছিল। তাহলে 60 এর 30% কত হয়? 60 এর 10% হচ্ছে 6, 10 ভাগের 1 ভাগ, 10% হচ্ছে 6, 30% হচ্ছে 3 গুণ, 10% এর 3 গুণ, 3 6 18, 18 জনের MBA ছিল। তাহলে MBA ছিল না বাকিগুলা, বাকি হচ্ছে 42। ওকে, and 50% of the female employees have MBA। তাহলে ফিমেল এমপ্লয়ি যতজন ছিল তার 50% এর MBA ছিল। তাহলে 40 হচ্ছে ফিমেল এমপ্লয়ি, তার 50% মানে অর্ধেক। তাহলে 20 ফিমেলের MBA ছিল, বাকি 20 MBA নাই। ওকে, এখন বলা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ ডু নট হ্যাভ এন MBA। তাহলে হোয়াট পার্সেন্ট, আমি তো টোটাল 100ই ধরছিলাম, এই 100 এর মাঝে দেখা যাচ্ছে MBA নাই হচ্ছে এতজনের, 42 আর 22, 62 এতজনের MBA নাই। 62 অ্যান্সার কনফিডেন্টলি মিলে যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, সিকোয়েন্স, লাস্ট ক্যাটাগরি। সিকোয়েন্সটা হচ্ছে আমাদের ওই ফাংশন ফর্মুলা সিকোয়েন্স, ওইখানে আমরা কিছুটা ডিসকাস করেছিলাম। তার সাথে এখানে ওই একই বিষয়, একটু মাঝে মাঝে ওয়ার্ড প্রবলেম আসে, যে সাম অফ দ্য ইন্টিজার্স ফ্রম 1 to 40 ইনক্লুসিভ। তাহলে 1 থেকে 140 পর্যন্ত ইন্টিজার সাম কত হবে? আমরা জানি এই কনজিকিউটিভ ইন্টিজারদের যোগফল ছিল n into n plus 1 divided by 2, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আর এটার হচ্ছে কন্ডিশন হচ্ছে স্টার্ট হতে 1 হতে 1 থেকে 1 2 3 এভাবে স্টার্ট হয়ে কনজিকিউটিভ ইন্টিজার গুলো যত পর্যন্ত যাবে ওই লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে আমার n। তাহলে এদের সাম হবে 40 into n plus 1, 41 divided by 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 20,
তাহলে 20 to 41, 41 দুগুণ হচ্ছে 82, 0। তাহলে কোয়ান্টিটি এ হচ্ছে 820, কোয়ান্টিটি বি হচ্ছে 800, কোয়ান্টিটি এ বড় হচ্ছে। ওকে, এটা উইদিন আমাদের 30 সেকেন্ড হয়ে যাবে। ইজি কোশ্চেন ছিল। ওকে, একটা মিডিয়াম কোশ্চেন যদি দেখি, বলা হচ্ছে এইখানে আপনার ভার্বালি ডেফিনেশনটা দেয়া থাকবে, ভার্বালি ডেফিনেশনটা দেয়া থাকবে। আচ্ছা, আপনি এটা থেকে মানে বিল্ড আপ করে নেবেন। The first term in a certain sequence is 1. Okay, first term হচ্ছে আমার 1 for all integers n greater than equal to 2. আচ্ছা, the nth term of the sequence is the sum of 1 plus the reciprocal of the previous term in the sequence. Okay, তাহলে কোন একটা সিকোয়েন্সে একটা টার্ম হবে sn ইকুয়াল টু একটা টার্মের ভ্যালু হবে 1 প্লাস এর আগের টার্মের রেসিপ্রোকাল। দেখেন, the nth term of the sequence, nth term of the sequence is the sum of 1 plus the reciprocal of the previous term, 1 plus reciprocal of the previous term। তাহলে একটা টার্ম n হলে প্রিভিয়াস টার্ম হচ্ছে s n minus 1, তাহলে প্রিভিয়াস টার্মের রেসিপ্রোকাল, দ্যাট মিন্স 1 বাই s n minus 1। আচ্ছা, তাহলে ভার্বালি ডেফিনেশনটা ছিল, আমি ডেফিনেশনটা এখানে নিয়ে আসছি। বাট আমাদের সিকোয়েন্সের কোশ্চেনে যে ডেফিনেশনটা থাকবে, এটা আমরা ফার্স্ট একটু বুঝে নেব কি কাজটা করতে বলছে। মানে একটা টার্মের ভ্যালু হবে 1 প্লাস এর আগের টার্মের রেসিপ্রোকাল। তাহলে ফার্স্ট টার্ম যদি 1 হয়, সেকেন্ড টার্ম হবে 1 প্লাস আগের টার্মের রেসিপ্রোকাল। আগের টার্ম ছিল 1, তার রেসিপ্রোকাল তো 1ই। আচ্ছা, তাহলে সেকেন্ড টার্ম হচ্ছে 1 প্লাস 1 2। থার্ড টার্ম হবে 1 প্লাস আগের টার্মের রেসিপ্রোকাল, তাহলে 2 এর রেসিপ্রোকাল হচ্ছে 1/2 বা হাফ, তাহলে 1 প্লাস হাফ হচ্ছে আমার 3/2। এটা হচ্ছে থার্ড টার্ম। আমাকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিক্সথ টার্ম, সিক্সথ টার্ম কত হবে। তাহলে ফোর্থ টার্ম হবে 1 প্লাস আগের টার্মের রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকালে যদি কোনো ফ্র্যাকশন, মানে কোন ভ্যালু যদি কোনো ফ্র্যাকশন থাকে, এর রেসিপ্রোকাল হয় নিচেরটা উপরে, উপরটা নিচে, তাহলে 2/3। ওকে, তাহলে এটা হচ্ছে 5 প্লাস 2 7/3। তাহলে ফিফথ টার্ম হবে 1 প্লাস আগেরটা রেসিপ্রোকাল 3/7, ইকুয়াল টু 7 এর 3 হচ্ছে 10/7, লাস্ট ওয়ান। সিক্স টার্ম হচ্ছে 1 প্লাস আগেরটা রেসিপ্রোকাল, তাহলে 7 উপরে 10 নিচে। ওকে, তাহলে 10 আর 7 17/10। আমি মনে হয় কোথাও ভুল করছি, দেখেন 3 একে 3 আর 5, 7 লিখে ফেলছি। ওকে, তাহলে হচ্ছে 5/3 ছিল, তাহলে 5 হচ্ছে এটা রেসিপ্রোকাল হচ্ছে 5 নিচে, দেন 5 আর 3 8, 8/, ওকে 8/5, দেন এটার রেসিপ্রোকাল হচ্ছে এই ভ্যালুটা হবে 1 প্লাস আগেরটা রেসিপ্রোকাল, 5 হচ্ছে উপরে 8 হচ্ছে নিচে। ওকে, দ্যাট মিন্স 8 আর 5 13/8, সিক্স টার্ম 13/8। আচ্ছা, মোটামুটি সিকোয়েন্সের কোশ্চেন গুলো এরকমই, আর এটাও একদমই সিম্পল কোশ্চেন। হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম 45 থেকে 55 ইনক্লুসিভ। আচ্ছা, তাহলে হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার 45 থেকে শুরু করে 45, 46, 47 এইভাবে 155 পর্যন্ত কতগুলা সাম হবে, এটা আমরা টোটালি মেন্টালি করে ফেলতে পারি। আমরা এটা কিভাবে, এটার জন্য আমাদের ফর্মুলা ছিল ইভেনলি স্পেসড কোন একটা সিকোয়েন্সের সামের ফর্মুলা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এদের অ্যারিথমেটিক অ্যাভারেজ ইনটু যতগুলা টার্ম ছিল। ওকে, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে আমার 45, লাস্ট টার্ম হচ্ছে 155, তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে সাম হচ্ছে 45 আর 155,
200 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 100 ইন্টু এন। এন মানে হচ্ছে আমার কতগুলো টার্মস ছিল এখানে। আচ্ছা, টার্মস এর সংখ্যা পাবো, লাস্ট টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করে দিব, লাস্ট টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করে দিব। আচ্ছা, এটা যদি লিখি এ এন মাইনাস এ ওয়ান, এন ইকুয়াল টু হবে লাস্ট টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করে দিব ডিভাইড বাই ডিফারেন্স যত ছিল, ওকে, প্লাস ওয়ান। কারণ হচ্ছে এটা যেহেতু ইনক্লুসিভ ছিল, আমার 45ও এই সিকোয়েন্সে আছে, 155ও এই সিকোয়েন্সে আছে, যেহেতু ইনক্লুসিভ তার জন্য ওয়ান যোগ করব। ওকে, তাহলে দেখেন 155 থেকে 45 মাইনাস করলে পাচ্ছি আমি 155 থেকে 45 মাইনাস করলে পাচ্ছি 110। আর যেহেতু ডিফারেন্স এখানে ওয়ান, তাহলে 110 কে হচ্ছে ওয়ান দিয়ে ভাগ করলে তো 110ই থাকতেছে, প্লাস ওয়ান 111। তাহলে 111 2 0 1 1 1 0 0 1 1 1 0 0। ওকে, খুব ফাস্ট হয়ে যাবে। এন্ড এই ফর্মুলাটা খুবই পাওয়ারফুল। যে কোনো ইভেনলি স্পেসড সিকোয়েন্সের জন্য, আপনার যদি একটা সিকোয়েন্স থাকে আপনার 5 15 25 35, এই সিকোয়েন্সের সাম আমি এটা দিয়ে বের করতে পারবো। হচ্ছে অড সংখ্যার যদি সিকোয়েন্স হয় 1 3 5, বা এটা যদি স্টার্ট হয় আমার এই 5 থেকে 7, এই সিকোয়েন্স বলেন, ইভেন সংখ্যা 10 14 16 সরি 14 18, ঠিক আছে, যে কোনো ইভেনলি স্পেসড সিকোয়েন্সের সাম আপনি এই ফর্মুলা দিয়ে বের করতে পারেন, খুবই ফাস্ট। ওকে, তাহলে আমরা বলতে পারি মোটামুটি এগুলোই ছিল আমাদের ওয়ার্ড প্রবলেমের বেসিক কোশ্চেন বা টাইপের কোশ্চেন। এছাড়া কিছু র্যান্ডম কোশ্চেন আছে, হচ্ছে অল্প অল্প, ওগুলো কিছু র্যান্ডম কোশ্চেন থাকবে, বাট লার্জ সেকশন গুলো হচ্ছে এগুলো। আই থিঙ্ক আমরা এখানে শেষ করতে পারি। আর হচ্ছে হয়তো আমাদের ওয়ার্ড প্রবলেম সেশনটা আপনাদের কাজে লাগবে।